আসসালামু আলাইকুম। হ্যাঁ, সাউন্ড শুনতে পারতেছো? কথা কি শোনা যাচ্ছে এখন? দেখো তো, সাউন্ড আছে তো? সাউন্ড মনে হয় আছে, তাই না? আচ্ছা, হ্যাঁ, সাউন্ড কি এখন ক্লিয়ার হয় নাই? সাউন্ড, হ্যাঁ, ওকে, সাউন্ড ক্লিয়ার আছে। আর আমাকে পাচ্ছ না খুঁজে? আজকে আমরা ভূতের সাথে ক্লাস করতেছি, ঠিক আছে? ধরে নাও তুমি ভূতের সাথে ক্লাস করতেছো। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও, ঠিক আছে? দেখো কোনো মানুষের গন্ধ টন্ধ পাচ্ছ কিনা। আমি কিন্তু পাচ্ছি তোমাদের গন্ধ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অনেকেই সালাম দিয়েছো ভূতকে। তো ওয়ালাইকুম আসসালাম ফ্রম ভূত, ফ্রম মেডিকো ঢাকা, ফ্রম ফার্ম গেট। ঠিক আছে। আচ্ছা, এখন আচ্ছা, হ্যাঁ, মৃদুল ইসলাম বাপ্পি বলতেছে যে ভাই আজকে একটু কম হাসাইয়েন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। উম, আচ্ছা, আমরা এখানে দেখি যে গতদিন একটা স্টুডেন্ট বলতেছিল আর কি যে প্রথমে কিছু কথা বলে নিতে হবে, সেটা হচ্ছে আমি গতদিনের জন্য সরি। ঠিক আছে, গতদিনে হচ্ছে তোমাদের নতুন বইটা দিতে মনে হয় একটু লেট হয়ে গেছিল। নতুন বইটা আমাদের হচ্ছে যে আহ, আহ, না, আমি হচ্ছে যে এখন একটু কফি খাচ্ছি, বুঝছো? আমি কফি খাচ্ছি, আমি এখন সামনে আসবো না। কারণ তোমরা যদি হচ্ছে যে পরে আবার নজর লাগাই দাও আমার কফির মধ্যে নজর লাগাই দিলে আমি আমি যেটা শুনছি যে আমার আম্মা বলতো যে কেউ যদি খাবারের মধ্যে নজর দেয় তাহলে নাকি হচ্ছে যে তার পেট ব্যথা করে। তো সেই জন্য হচ্ছে আমি কফি খাইতেছি, এখন আমি সামনে আসবো না। পরে আমার পেট নামবে। আচ্ছা, যাই হোক। ঠিক আছে। তো যেটা বলতেছি আর কি যে গতদিন আমাদের হচ্ছে যে নতুন বইয়ের ক্লাস নোটটা দিতে বা তোমার হচ্ছে যে বই পিডিএফটা দাগানো দিতে একটু তোমার হচ্ছে যে হ্যাঁ, একটু হচ্ছে লেট হয়েছিল। তো এই জন্য সরি বলতেছি। আর হচ্ছে যে পুরা লেকচারটা অনেক বড় ছিল। তো পুরা লেকচারটা অনেক বড় থাকার কারণে হচ্ছে যে তোমাদের হয়তো বা পড়তে একটু কষ্ট হয়েছে, কিন্তু কিছু করার নাই ভাই। এই প্রবলেমের মধ্যে দিয়ে আমরা সবাই কিন্তু গেছি। হ্যাঁ, তো তোমাদেরকে একটু কষ্ট করে পড়তে হবে। তো এই ক্ষেত্রে একটু চালাকি করা যেতে পারে। সেটা হচ্ছে যে আহ, স- এই তোমরা হাইশো না তো, এত হাইশো না। শোনো, বলি একটা কথা। কি যে বলতে যাচ্ছিলাম ভুলেই তো গেছি তোমাদের হাসি দেখলে। আরেকজন বলতেছে বুকে থুতু দিয়ে খান। আমি বুকে থুতু দিছি, ঠিক আছে। নজর টজর লাগবে না, যাই হোক, বাদ দাও। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের কমেন্ট গুলো আমি করলাম। এখন হচ্ছে যে আমরা শুরু করি। আমি আসলে এতক্ষণ ওয়েট করতেছিলাম যে সবাই আসবে কিনা, কতজন আসবে, তাদেরকে একটু দেখবো। তো সেটার জন্য ওয়েট করতেছিলাম। অলরেডি অনেকে চলে আসছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো যেটা বলতেছিলাম আর কি যে দেখো, তোমরা যদি এমন হয় যে কোনো একটা সময়ে কালকে পরীক্ষা কিন্তু আজকে হচ্ছে যে তোমার পড়াটা শেষ হয় নাই, তখন তোমার লাস্ট মোমেন্টে এসে কি করা উচিত? লাস্ট মোমেন্টে এসে তোমরা হচ্ছে যে যেটা করবা, আম, সেটা হচ্ছে যে তুমি সব সময় যেগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলোকে হচ্ছে সবার আগে তুমি হচ্ছে যে করে নিবা, মানে পড়ে ফেলবা। যেমন আমাদের ধরো গ্রেডিং আছে, তাই না? আমাদের তো ধরো গ্রেড 1 2 3 4 এরকম আছে না? তো এই যে গ্রেড 1 2 3 4 যেটা আছে, এই গ্রেড 1 2 3 4 অনুসারে যেগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, গ্রেড 1, সেগুলো তুমি হচ্ছে যে আগে পড়ে নিবা। সেগুলো আগে পড়ে নিয়ে তারপর হচ্ছে বাকিগুলো পড়বা। ঠিক আছে। আহ, এখন অনেকে বলতে পারে যে ভাই আমার তো মার্কস খারাপ আসতে পারে। তোমার মার্কস খারাপ আসতে পারে বলতে যে বিষয়টা এরকম না। আমি বলি, যদি কালকে পরীক্ষা থাকে, সময় কিন্তু সবার জন্য সেম। সময় যেহেতু সবার জন্য সেম, তোমার সবার জন্য সেম হইলে কিন্তু তোমার একজন কম্পিটিটর সে যতটুকু সময় পাচ্ছে তুমিও যেহেতু সেম সময় পাচ্ছ, তার মানে আমি মনে করি যে এটা এরকম ভাবার কোনো কারণ নাই যে এই সময়ের মধ্যে তুমি পড়া শেষ করতে পারবে না মানে আরেকজন পড়া শেষ করে ফেলাবে। ব্যাপারটা এরকম ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে? তো তুমি এভাবে ভাববা যে আমিও যতটুকু সময় পাচ্ছি, আমার কম্পিটিটরও যেহেতু ততটুকুই সময় পাচ্ছে, তাহলে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, কিন্তু ইম্পর্টেন্ট গুলো বারবার পড়বো। তাহলে আমি ধরো যে বইটা দাগাই দিছিলাম, তুমি যদি বইয়ের দাগানো অংশটা যদি ভালো করে পড়তা, তাহলে ইম্পর্টেন্ট অংশগুলো আগে পড়া হয়ে যেত। তারপরে তুমি যতটুকু সময় পাচ্ছ সেই অনুসারে তুমি এক্সট্রা ইনফোগুলো তুমি পড়লা, তাই না? তাহলে এই, না, এখন একটা স্টুডেন্ট বলতেছে যে ভাইয়া সবই তো ইম্পর্টেন্ট লাগে। সবই ইম্পর্টেন্ট লাগলে তো এটা হবে না। তোমাকে মনে করতে হবে যে সাপোজ তুমি যদি একজন টিচার হও বা তুমি যদি একজন কোশ্চেন করতে বলা হয় তোমাকে, তখন তুমি যখন কোশ্চেন করতে যাবে,
তখন তুমি কিভাবে কোশ্চেন করতা? যেটা বেশি ইম্পর্টেন্ট সেটাকে তুমি মাথায় রাখবা, যে একটা কোশ্চেনের মধ্যে 60% হচ্ছে যে ইম্পর্টেন্ট, তুমি মাথায় রাখবা, তারপরে বাকি 40% হয়তো একটু লেস ইম্পর্টেন্টের দিকে যাবা, তাই না? তাহলে তুমি এভাবে একটু তুমি চিন্তা করো যে পড়ার সময় আমি 60% ইম্পর্টেন্ট গুলা পড়লে আমার 60% কভার করবে, বাকি 40% হচ্ছে যে বাহির থেকে আমার কভার করতে হবে। এখন মেডিকোতে কি দিল আর কি না দিল সেটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। মেডিকোতে তো কঠিন অনেক কিছু দিবে, কঠিন জিনিসগুলো তো দিবেই, যে তোমাকে আমি একটু জাজ করার জন্য যে তুমি ওগুলো পড়ে ফেলছো কিনা, সেটা জাজ করার জন্য আমি কঠিনগুলো দিবই। এখন কথা হচ্ছে যে সেই জিনিসটা পড়ার জন্য কঠিনগুলো পড়তে যাই যদি তুমি সহজগুলো মিস করে আসো, আমি গতদিন বলছিলাম না এটা, যে কেউ যদি কঠিন জিনিস না পারে, কঠিন জিনিস না পারার কারণে তার চান্স মিস হয় না। সহজ জিনিস কমন পড়ছে কিন্তু আমি আনসার করতে পারি নাই, তার জন্য আমার চান্স মিস হয়ে যাবে, তাই না? তাহলে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে কথাবার্তা বলে ফেললাম। এখন গতদিন কিছু স্টুডেন্ট, আচ্ছা যারা 100 পাচ্ছে তাদেরকে নিয়ে এই যে পরশ্রী কাতরতা, এটাকে পরশ্রী কাতরতা যেটা, যে ও 100 পাচ্ছে আমি কেন পাচ্ছি না, মানে এটাকে যে সুশান্ত পাল একটা তার ভিডিওর মধ্যে বলতেছিল যে ওর বউটা সুন্দর আমার বউটা কেন সুন্দর না। তাহলে এই চিন্তা করে লাভ আছে? ওর বউ সুন্দর হয়েছে তাতে আমার কি, ও 100 পাইছে তাতে আমার কি, আমি কি করতে পারি? ও 100 পাইছে দেখা, ও 100 পাইছে দেখা আমি কিছু করতে পারবো না। আমি কত পাইছি সেটা আমি দেখতে পারবো, এবং সেটাকে কেমনে আমি ভালো করা যায় সেটা আমি চিন্তা করতে পারবো। আমি পাইছি 60, আরেকজন কেন 100 পাইছে, ওর 100 পাওয়া আমি কমাইতে পারবো না, সুতরাং ওর 100 পাওয়া নিয়ে আমার ভাবার দরকার নাই। আমি কেন 60 থেকে আমি কেন 80-তে নিতে পারতেছি না সেটা নিয়ে আমি ভাবি। ঠিক আছে? 100 পাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে, কোনো কোনো সময় ভুল অ্যান্সারও 100 পেতে পারে, কারণ ভূত এসে কারেক্ট অ্যান্সার দিয়ে যায়, তাই না? ওদেরকে এমনও হইতে পারে, তো ওদের ক্ষেত্রে তো ওদেরকে নিয়ে আমার চিন্তা করার দরকার নেই। তাই সেই এই যে কথাগুলো যেগুলো বলতেছি এই কথাগুলোকে ফোকাস করো, যে তুমি তোমার নিজের চরকায় তেল দাও। ঠিক আছে? তোমার মার্কসটা কেমনে বাড়াইতে পারবে সেই জিনিসটা তুমি খেয়াল করো। গতদিন একটা স্টুডেন্ট একটা কথা বলছিল যে ভাইয়া ট্রিক্স 2 যেটা, আপনি এই যে আমাদের যে কম্পেনিয়ন বুক, দেখো আমি যে কম্পেনিয়ন বুকটা খুলছি, এই কম্পেনিয়ন বুকের ট্রিক্স 2 যেটা আছে, সেই ট্রিক্স 2টা সকাল সকাল ক্যাটরিনা ও সিদ্ধার্থ আইলো সানডেতে মহসিনের কাছে। এই ট্রিক্স 2টাতে ভাইয়া কি বুঝাইছেন এটা অনেকে বুঝে নাই। তো আমি সেই জিনিসটা হচ্ছে যে আমি এটা একটু বুঝাই দিতেছি তোমাদেরকে। রবিবার হচ্ছে ইন্ডিয়াতে ছুটির দিন। আচ্ছা আমি অ্যান্সার গুলো দিচ্ছি। অর্ণব বলছো যে ভাইয়া আপনার মতে একজন এভারেজ স্টুডেন্টের কত পাওয়া উচিত ছিল এই এক্সামে? আচ্ছা অর্ণব সাহা, আমি একটু বলি তোমাকে। আমি প্রথমে বললেন এই যে আজকের যে কোশ্চেনটা যেটা ছিল ডেইলি এক্সামের কোশ্চেনটা, এই কোশ্চেনের মধ্যে সঞ্জিত স্যারের বই থেকে প্রায় একটা কি দুইটা কোশ্চেন হতে পারে, বা চারটা পাঁচটা সর্বোচ্চ হতে পারে, সর্বোচ্চ চারটা পাঁচটা কোশ্চেন হতে পারে। আমার মনে হয় যে 90%-এরও বেশি ছিল হাজারি স্যারের বই থেকেই। তাহলে 90%-এর বেশি যদি হাজারি স্যারের বই থেকেই থাকে, এবং তুমি যদি হাজারি স্যারের বইটাই থেকে যদি তুমি এই মার্কসটা তুলতে পারতা, তাহলে তুমি বুঝতে পারতেছো যে তোমার কত পরিমাণ তোমার হচ্ছে যে ইয়ে থাকতো, মানে হচ্ছে যে মার্কসটা আজকে কত বেশি থাকতো। এখন এভারেজ স্টুডেন্ট বলতে তুমি কি বুঝো? এভারেজ স্টুডেন্ট বলতে তুমি কি বুঝো সেটা হচ্ছে যে বুঝতে হবে। কারণ আমিও তো ভাই একজন এভারেজ স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমি কি বলছি, আমি চান্স পাইছি কিভাবে? আমি চান্স পাইছি অন্য কেউ চান্স পায় নাই দেখা, মাঝখানে একটা সিট আমার ফাঁকা দেখে আমি চিকনে ঢুকে গেছি। মানে আমি যে চান্স পাইছি এটা ক্রেডিট কিন্তু আমার না, আমি চান্স পাইছি কারণ উপরওয়ালা দয়া করছে। আর কিছু স্টুডেন্ট চান্স পায় নাই, ওরা চান্স পায় নাই দেখে আল্লাহ দয়া করছে দেখে আমি চান্স পেয়ে গেছি। তাহলে তো সেই হিসেবে তো আমিও এভারেজ স্টুডেন্ট। সবাই আমরা আসলে এভারেজ স্টুডেন্ট। কিন্তু ওই যে একদিন, যেই দিন হচ্ছে মেডিকেলের 60 মার্কের পরীক্ষা, ওই 1 ঘন্টা যার হাতে থাকবে ওই দিনটা তার। এখন ওই দিন চান্স পেয়ে গেলে যদি এখন তুমি তাকে বলো সে ব্রিলিয়ান্ট, আর বাকি যারা চান্স পাইলো না ওই দিন তুমি যদি তাদেরকে বলো এভারেজ, তাহলে এটা হয়তো তোমার কাছে এভারেজের এক সংজ্ঞা। কিন্তু আমি যেটা জানি, মার্কস তুলতে পারলেই তো সে ভালো নাকি। মার্কস তোলার জন্য এভারেজ ব্রিলিয়ান্ট এসব কোনো ম্যাটার করে না। তুমি যদি বইটা ভালো করে কভার করে আসতে পারতা, তাহলে তুমি 90%-এরও বেশি মার্কস তুলতে পারতা। তুমি কভার করতে পারো নাই, তাই তুমি মার্কস তুলতে পারো নাই। এখন কথা হচ্ছে যে ন্যূনতম কত পাইলে তুমি স্যাটিসফাইড হতে পারতা, এটা নির্ভর করে তোমার প্রিভিয়াস এক্সামগুলোতে তুমি কিরকম মার্কস পাচ্ছিলা। আমি মনে করি চ্যালেঞ্জটা হইতে হবে তোমার সাথে। তোমার সাথে চ্যালেঞ্জটা হইতে হবে এরকম যে আমি গত পরীক্ষায় পাইছিলাম 70, এই পরীক্ষায় আমি পাইতে চাই 75। আমি আজকের পরীক্ষায় পাইছি হচ্ছে 75, আমি কালকের পরীক্ষায় পাইতে চাই হচ্ছে 80। আমি কালকের পরীক্ষায় পাইছি 80, আমি তারপরে পরীক্ষায় পাইতে চাই 85। তার মানে আমার কম্পিটিশনটা হবে আমার নিজের সাথে, আরেকজনের সাথে আমি কম্পিটিশন করতে পারবো না। আমি এটা সবসময় বলি স্টুডেন্টদেরকে, যে যদি একটা স্টুডেন্ট যে 2-3 মাস তার হচ্ছে পড়ার প্রিপারেশন নেওয়ার যে সময়টা আছে, এই 2-3 মাস পড়ার প্রিপারেশন নেওয়ার সময়ে তুমি যদি টিকটক, লাইকি,
ফেসবুক, এগুলোর পিছনে মেহনত না করে, তোমার যদি অক্লান্ত পরিশ্রম এগুলোর পিছনে না দিয়ে তুমি যদি একটু সময় তোমার পড়ার পিছনে বের করো, এই 3 মাস শেষে তুমি যদি আল্লাহর কাছে বলতে পারো একদম, তুমি যদি এটা মানে মন থেকে যদি বলতে পারো যে আল্লাহ আমি গত 3টা মাস আমার লেভেলের সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করছি। সবার ব্রেইনের লেভেল কিন্তু সমান না, আল্লাহ আমি আমার লেভেলের সর্বোচ্চটাকে কাজে লাগানোর চেষ্টা করছি। আমি কোনো পেজের অ্যাডমিনগিরি করি নাই, আমি কোনো পেজে হচ্ছে মডারেটর হিসেবে ছিলাম না, আমি একদম একদম মানে কি বলবো যে সলিড আমার পড়াশোনার জন্য আমি চেষ্টা করছি। তাহলে যদি সেক্ষেত্রে তোমার চান্স না হয় তাহলে আমাকে তুমি বলবো। আর যদি চান্স না হয় তাহলে আমি বিশ্বাস করবো যে আল্লাহ তোমার জন্য এর থেকেও বেটার কিছু রাখছেন, এটা আমি বিশ্বাস করবো অবশ্যই। তো যে কথাগুলো বললাম এই কথাগুলো হচ্ছে যে তুমি একটু মাথায় রাখো শেষ পর্যন্ত। বাট এই 2-3 মাসে একটু পরিশ্রম করো, দেখো তুমি বুঝতে পারতেছো তুমি যখন চান্স পেয়ে যাবা, তুমি চান্স পেয়ে গেলা মানে তুমি চিন্তা করে দেখো যেদিন তুমি চান্স পাবা তোমার মোবাইলে যখন মেসেজটা আসবে কংগ্রেচুলেশন, তোমার নামটা লিখবে, নামটা লিখে দিয়ে বলবে ইউ হ্যাভ গট চান্স ইন ডিএমসি। চিন্তা করা যায় তুমি ওই সময় তুমি কি করবা? তুমি কি ওই সময় ছাদ থেকে লাফ দিবা খুশিতে, নাকি তুমি কি করবা? নাকি তুমি ফেসবুকে স্ট্যাটাস দিবা আলহামদুলিল্লাহ চান্স পেয়ে গেলাম? না তুমি কি করবা, তুমি কি করবা আসলে? নাকি তুমি জড়ায় ধরা আব্বা আম্মাকে জড়ায় ধরা তুমি হচ্ছে নিউজটা জানাবা? তাহলে তুমি কি করবা এটা তুমি চিন্তা করতে থাকো, ঠিক আছে? এটা তোমার জন্য একটা কুইজ। মেডিকেলে চান্স পেয়েছো, মেসেজটা যখন তোমার মোবাইলে আসবে তখন তুমি কি করবা? ছাদ থেকে লাফ দিবা অপশন এ। অপশন বি হচ্ছে যে ফেসবুকে স্ট্যাটাস দিবা আলহামদুলিল্লাহ চান্স পেয়ে গেলাম। অপশন সি আমরা হচ্ছে যে আব্বু আম্মুকে জড়ায় ধরে নিউজটা জানাবো। অপশন ডি কোনোটিই নয়। কোনটা হবে অ্যান্সার এটা তুমি দিতে থাকো, ঠিক আছে? এখন যেটা বলতেছিলাম আর কি, যে সলভ ক্লাসের ক্ষেত্রে যে দেখো এই যে সকাল সকাল মানে কি, খুব সকালবেলায় ক্যাটরিনা আর সিদ্ধার্থ, মানে তোমরা জানো যে ক্যাটরিনা কাইফকে সবাই চিনো, আর হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রাকেও তোমরা চিনো। তোমরা সিদ্ধার্থ মালহোত্রাকে না চেনার কোনো কারণই নাই। তাহলে সকাল সকাল ক্যাটরিনা আর সিদ্ধার্থ মালহোত্রা ওরা আসলো, আইলো মানে আসলো সানডেতে মানে রবিবারে মহসিনের কাছে, কারণ রবিবার হচ্ছে ইন্ডিয়াতে ছুটির দিন। তাহলে ওরা ছুটির দিনে কি করছে, মহসিনের কাছে বেড়াইতে আসছে। সকাল সকাল ক্যাটরিনা ও সিদ্ধার্থ এলো সানডেতে মহসিনের কাছে। তাহলে 70-91 5-7-12 12-13 যেভাবে বলতেছি তুমি সেভাবে করবা। 70-91 5-7-12 12-13 এভাবে পড়ার কারণে দেখো তোমার হচ্ছে যে এই টপিকটা যেটা ছিল এই যে দেখো এখান থেকে এটা কিন্তু পড়া হয়ে গেছে। এখন তুমি এই যে বাম পাশে ঘূর্ণিঝড়ের নামগুলো সেটাও কিন্তু ছন্দ দিয়ে পড়া হয়ে গেছে। আর সংগঠিত অঞ্চলগুলো সবই দেখো বাংলাদেশ, শুধুমাত্র 3 নাম্বার আর 6 নাম্বারটা হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্র। তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি যে সব বাংলাদেশ, 3-6 যুক্তরাষ্ট্র, আর হচ্ছে 70-91 5-7-12-12-13। ঠিক আছে? তাহলে এইভাবে করে হচ্ছে যে তুমি বের করে নিতে পারবা। তো যাই হোক, এরপর হচ্ছে যে আমরা আজকে কি বলছিলাম, আজকে আমরা কি দেখাবো? আজকে আমরা ম্যাথ দেখাবো, ঠিক আছে? তো ম্যাথ দেখার জন্য আমি হচ্ছে যে আমার কম্পেনিয়ন বুকটা খুললাম। কম্পেনিয়ন বুকটা খোলার পরে আমি এখানে দেখতে পাচ্ছি আমার কম্পেনিয়ন বুকের মধ্যে কি আছে। আমার কম্পেনিয়ন বুকের মধ্যে এখানে হচ্ছে যে দেখো পিএইচ এর যে ইয়েগুলো ছিল সেই পিএইচ গুলা কিন্তু সুন্দর করে ছোট থেকে বড় দিকে সুন্দর করে সাজা দেওয়া আছে। 1, তারপরে 2, তারপরে 3, 4, 5, 6, 7, 8 এভাবে করে উপর থেকে নিচের দিকে সাজা দেওয়া আছে। এটা তুমি পড়লা। এরপরে দেখো এখানে হচ্ছে যে আমরা ম্যাথগুলো একটু দেখবো। কম্পেনিয়ন বুকে ম্যাথগুলো আমি খুললাম। ম্যাথগুলোর মধ্যে থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো বা শর্টকাট টেকনিক আছে যে ম্যাথগুলোতে, সেই ম্যাথগুলো আমি এখন একটু দেখবো। অ্যাভোগাড্রোর প্রকল্প সংক্রান্ত ম্যাথ। তো অ্যাভোগাড্রোর প্রকল্প সংক্রান্ত ম্যাথের মধ্যে তুমি এখান থেকে হচ্ছে যে এভাবে চিন্তা করতে পারো। দেখো এখানে দেখো যখন তোমাকে বলবে যে কয়টা অণু আছে, কয়টা পরমাণু আছে, এই জাতীয় যদি কোনো কিছু বলে, আমি তাহলে এখানে একটু দেখাই যে কয়টা অণু আছে বা কয়টা পরমাণু আছে এটা বের করবো কিভাবে আমরা। এখানে দেখো আচ্ছা, বুশরা মজুমদার তুমি কোশ্চেন করছো যে ভাইয়া নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে ডাইপোল আবিষ্ট ডাইপোল বল কিভাবে হয়? নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে ডাইপোল আবিষ্ট ডাইপোল বল হয় এটা তো ছিল না, তুমি তো মানে বুঝতে ভুল করছো। ঠিক আছে, তুমি বুঝতে ভুল করছো, কিভাবে ভুল করছো আমি তোমাকে দেখাইতেছি। এটা একটু হচ্ছে যে তুমি লাস্ট পেজটাতে আমি যদি একটু দেখাই, কই এখানে তুমি দেখো কোথায় যে এখানে যে অক্সিজেন আর এখানে কি বলছে ডাইপোল আবিষ্ট ডাইপোল বল বলতে কি বুঝেছে যে পানির অণু। ঠিক আছে, তোমার এখানে বলতেছে কি যে
পানির অণু যেটা আছে এই পানির অণুর সাথে বায়ুর অক্সিজেন অথবা নাইট্রোজেন। তাহলে পানির অণু, পানি মানে কি? পানি মানে হচ্ছে পোলার। আর পোলারের জন্য আমরা কি লিখি? পোলারের জন্য আমরা লিখি ডাইপোল। আর অক্সিজেন যদি একটা অপোলার হয়, অক্সিজেন তো অপোলার তাই না, অপোলারের জন্য আমরা কি লিখি? আবিষ্ট ডাইপোল লিখি না? তাহলে অপোলারের জন্য যদি আবিষ্ট ডাইপোল লিখি, তাহলে পানির সাথে অক্সিজেন যুক্ত থাকে, পানির সাথে অক্সিজেন যুক্ত থাকে কি দিয়ে? ডাইপোল, আবিষ্ট ডাইপোল বল দিয়ে। আবার যদি পানির সাথে আমরা বলতাম যে নাইট্রোজেন, তাহলে পানির সাথে নাইট্রোজেন হলে কি হতো? পানি যেহেতু পোলার, তাহলে পোলারের জন্য লিখলাম ডাইপোল, আর নাইট্রোজেন যেহেতু অপোলার, অপোলারের জন্য লিখবো হচ্ছে আবিষ্ট ডাইপোল। তাহলে আমি কি বলবো? ডাইপোল, আবিষ্ট ডাইপোল বল। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে যে ম্যাথের ক্ষেত্রে যেটা বলতেছিলাম আর কি, যে দেখো কেমিস্ট্রি ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলোর ক্ষেত্রে তোমাকে যদি এরকম ভাবে বলা হয় যে তুমি অ্যাভোগাড্রোর সংখ্যা নিয়ে যে ম্যাথগুলো আছে, সেটা হচ্ছে যদি বলে যে কয়টা অণু আছে, তাহলে কয়টা অণু আছে এটা যদি বলে, এই কয়টা অণু আছে এটা বললে আমরা এইভাবে করে বের করবো যে অ্যাভোগাড্রোর সংখ্যা ইনটু মোল সংখ্যা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের শর্টকাট টেকনিক। তো আমরা জানি যে মোল সংখ্যা ইকুয়াল টু কি? মোল সংখ্যা হচ্ছে ভর বাই আণবিক ভর, তাই তো? মোল সংখ্যা ইকুয়াল হচ্ছে ভর বাই আণবিক ভর, এটা আমরা জানি। তো আমি এটাকে এখানে লিখলাম এভাবে। যদি তোমাকে এটা বলে, তাহলে ধরো এরকম তোমাকে একটা কোশ্চেন দিলাম আমি, 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কয়টি অণু আছে? 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কয়টি অণু আছে এটা যদি বের করতে বলে, তাহলে আমাদের ফর্মুলা অনুসারে বসাই, অ্যাভোগাড্রোর সংখ্যা ইনটু মোল সংখ্যা। মোল সংখ্যা মানে কি? উপরে ভর, নিচে আণবিক ভর। তাহলে মোল সংখ্যার মধ্যে ভর কত এখানে আমার? 22 গ্রাম, তাই 22 বসাইলাম। আর কার্বন ডাই অক্সাইড আণবিক ভর কত? 44, তাহলে 44 বসাইলাম। তাহলে 22 দিয়ে 44-কে কাটলে কি হবে? 22 দিয়ে 44-কে কাটলে এটা হবে হচ্ছে হাফ অফ এন এ। তার মানে আমার অ্যান্সার হচ্ছে হাফ অফ এন। আচ্ছা, তাহলে এই যে হাফ অফ এন এ তুমি যেটা পাইলা, এখন যদি তোমাকে আমি এটা জিজ্ঞেস না করে আমি যদি বলতাম যে কয়টা পরমাণু আছে, এটা যদি আমার কোশ্চেন হতো যে কয়টা পরমাণু আছে এটা যদি বলি, তাহলে দেখো এটার ক্ষেত্রে কি অ্যান্সার হবে। তুমি দেখো যে একটা কার্বন ডাই অক্সাইডের মধ্যে, একটা কার্বন ডাই অক্সাইড গঠন করতে হলে একটা কার্বন লাগে, দুইটা অক্সিজেন লাগে, তাহলে তিনটা পরমাণু আছে, একটা কার্বন পরমাণু আর দুইটা অক্সিজেন পরমাণু, তাহলে টোটাল তিনটা পরমাণু লাগে। তার মানে আমার যে অ্যান্সারটা বেরিয়েছিল সেটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে গুণ করলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? 3/2 Na। তাহলে 3/2 Na এটাই হচ্ছে পরমাণুর সংখ্যা। তাহলে পরমাণুর সংখ্যা চাইলে অ্যান্সার আসতেছে 3/2 Na। আর যদি অণুর সংখ্যা চাইতো, অণুর সংখ্যা চাইলে তখন আসতেছিল শুধু হাফ অফ Na। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এই যে যেটা আসছে, এখন ধরো তোমাকে আমি আরেকটা যদি ম্যাথ দেই, আমি যদি বলি যে 9 গ্রাম পানির মধ্যে, 9 গ্রাম পানির মধ্যে কয়টি পরমাণু আছে? 9 গ্রাম পানির মধ্যে কয়টি পরমাণু আছে, এটা যদি আমি তোমাকে কোশ্চেন করি, তাহলে দেখো তো তুমি এটা পারো কিনা। 9 গ্রাম পানির মধ্যে কয়টি পরমাণু আছে? তুমি খেয়াল করে দেখো। প্রথমে আমরা যেটা করব যে আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা ইনটু মোল সংখ্যা। তাহলে লিখলাম অ্যাভোগাড্রোর সংখ্যা, এটা হচ্ছে কয়টি অণু, ঠিক আছে, অণু বের করতেছি। অ্যাভোগাড্রো সংখ্যা ইনটু মোল সংখ্যা। মোল সংখ্যা মানে কি? ভর বাই আণবিক ভর। তাহলে আমার এখানে ভর কত? 9 গ্রাম। ভর হচ্ছে 9 গ্রাম। আণবিক ভর কত পানির? 18 গ্রাম। বসাই দিলাম। তাহলে কি পাইলাম? হাফ অফ এন এ পাইলাম। 9 দিয়ে এটাকে কাটলে 2, তার মানে হাফ অফ এন এ। তাহলে এটা বের হলো কি? এটা বের হলো অণুর সংখ্যা। কিন্তু এই পানি গঠন করতে কয়টা পরমাণু লাগে দেখো। পানি গঠন করতে এখানে একটা মানে দুইটা হাইড্রোজেন লাগতেছে, আর হচ্ছে একটা অক্সিজেন পরমাণু লাগতেছে। তাহলে টোটাল লাগতেছে হচ্ছে 3টা পরমাণু। তাহলে যেহেতু 3টা পরমাণু লাগতেছে, তার মানে আমার এই হাফ অফ এন এ, এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ দেই, তাহলে জিনিসটা আসতেছে কি? 3/2 এন এ। তাহলে এই তো 3/2 এন এ হলো। তাহলে এই দুইটা ম্যাথ, এগুলাই কি ছিল না তোমাদের পরীক্ষায়, গত দিনের পরীক্ষায়? তাহলে পরমাণু চাইছে, তুমি যদি অণু দাগায় দিয়ে আসো তাহলে কিন্তু হবে না। আবার অণু চাইছে, তুমি পরমাণু দাগায় দিয়ে আসলে তাহলেও কিন্তু হবে না। এখন যদি তোমাকে আমি এরকম বলতাম যে ধরো এই যে এটা যদি পানি না হইতো, যদি পানি না হয়ে যদি আমি বলতাম অ্যামোনিয়া, অ্যামোনিয়া হইলে তুমি কত দিয়ে গুণ করতা লাস্টে? আমরা যেমন এখানে 3 দিয়ে গুণ করছি, যদি অ্যামোনিয়া হইতো তাহলে তুমি কত দিয়ে গুণ করতা? যদি মিথেন হইতো তাহলে কত দিয়ে গুণ করতা? অ্যামোনিয়া হইলে লাস্টে কত দিয়ে গুণ করতে হবে, আর মিথেন হইলে লাস্টে কত দিয়ে গুণ করতে হবে? যেহেতু অ্যামোনিয়ার মধ্যে একটা নাইট্রোজেন এবং 3টা হাইড্রোজেন, একটা নাইট্রোজেন এবং 3টা হাইড্রোজেন মানে টোটাল হচ্ছে 4টা পরমাণু আছে। তাই অ্যামোনিয়া যখন বলবে, অ্যামোনিয়া বললে আমরা হাফ অফ এনে যেটা থাকলো, মানে যেটা আসছিল আমার হাফ অফ এনে, সেই অণুর সংখ্যার সাথে আমরা কি করতাম? যদি অ্যামোনিয়া থাকতো তাহলে অণুর সংখ্যার সাথে আমরা কি করতাম? 4 দিয়ে গুণ করতাম।
কারণ অ্যামোনিয়া লিখতে গেলে 4টা পরমাণু লাগে, একটা নাইট্রোজেন পরমাণু আর 3টা হাইড্রোজেন পরমাণু লাগে। কিন্তু যদি মিথেন দিত, তাহলে মিথেন দিলে আমরা এই হাফ অফ এনে যেটা আসছিল আমার অণুর সংখ্যা, সেই অণুর সংখ্যার সাথে আমরা কি করতাম তখন, যেহেতু একটা মিথেন লিখতে গেলে একটা কার্বন পরমাণু আর 4টা হাইড্রোজেন পরমাণু, টোটাল 5টা পরমাণু লাগে, তাই আমরা তখন 5 দিয়ে গুণ করতাম। ঠিক আছে, তাহলে এই তো সবাই পারছো। তাহলে এই ম্যাথগুলাই কিছু কিছু স্টুডেন্ট ভুল করছে, তাহলে এই ভুলটা করা যাবে না। আরেকটা ম্যাথ দেখো, তোমাকে যদি এভাবে বলা হয় যে 0.1 মোল মিথেনের মধ্যে কয়টি ইলেকট্রন আছে, তাহলে 0.1 মোল মিথেনের মধ্যে কয়টি ইলেকট্রন আছে এটা যদি বলেন, কয়টি ইলেকট্রন, এখন কিন্তু কয়টি অণুও চাই নাই, কয়টি পরমাণুও চাই নাই, আমি কয়টা অণু আছে এটাও চাই নাই, কয়টি পরমাণু আছে এটাও চাই নাই, আমি কয়টি ইলেকট্রন আছে এটা চাইছি। তাহলে কয়টি ইলেকট্রন আছে এটা বললে তোমার হচ্ছে যে ফর্মুলাটা মনে রাখবা, এটার জন্য আগে যখন কয়টি অণু চাইছে তখন যে সূত্রটা ছিল সেটা এখন চেঞ্জ হয়ে মনে রাখবা অ্যাভোগাড্রোর সংখ্যা ইনটু মোল সংখ্যা। আমাদের এখানে চাইছি কি কয়টি ইলেকট্রন আছে এটা যদি চায়, তাহলে কয়টি ইলেকট্রন আছে এর জন্য আমরা কি করব, লাস্টে ইলেকট্রনের সংখ্যাটা দিয়ে গুণ করব। তার মানে দেখো প্রথম অংশটা কিন্তু সেম, অ্যাভোগাড্রোর সংখ্যা ইনটু মোল সংখ্যা এতটুকু পর্যন্ত সেম, শুধু ইলেকট্রন সংখ্যা চাইছে, তাই ইলেকট্রন সংখ্যা আগে কি করছিলাম আমরা, পরমাণু চাইছিল যখন তখন পরমাণুর সংখ্যা দিয়ে গুণ দিছিলাম, এখন ইলেকট্রন চাইতেছে তাই আমরা লাস্টে ইলেকট্রন সংখ্যা দিয়ে গুণ দিব। তাহলে দেখো আমরা যদি এরকম ভাবে একটা দেখাই, এই ম্যাথের মধ্যে দেখো, এই ম্যাথের মধ্যে আমার ফর্মুলাটা কি হচ্ছে, শর্টকাট ফর্মুলাটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা ইনটু মোল সংখ্যা ইনটু ইলেকট্রন সংখ্যা। কারণ আমার কাছে চাইছে কি, আমার কাছে ইলেকট্রন চাইছে, পরমাণু তো চাই নাই, পরমাণু চাইলে লাস্টে কি করতাম, পরমাণু দিয়ে গুণ দিতাম, যেহেতু ইলেকট্রন চাইছে তাই আমি ইলেকট্রন দিয়ে গুণ দিতে হবে। এখন আমরা একটু খেয়াল করে দেখি, অ্যাভোগাড্রোর সংখ্যা ইনটু আমার মোল সংখ্যা আছে হচ্ছে 0.1, তাহলে আমি 0.1 দিয়ে গুণ করলাম ইনটু ইলেকট্রন সংখ্যা বলতে তুমি এখন দেখো একটা কার্বন তার পারমাণবিক সংখ্যা কত, 6, তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা যদি 6 হয় তাহলে একটা কার্বনে কয়টা ইলেকট্রন থাকে, একটা কার্বনে কয়টা ইলেকট্রন থাকে এটা বের করো। একটা হাইড্রোজেন তার পারমাণবিক সংখ্যা 1, তার মধ্যে থাকেও একটা ইলেকট্রন, হাইড্রোজেনের মধ্যে পারমাণবিক সংখ্যা 1, তার মধ্যে থাকেও একটা ইলেকট্রন, তাহলে 4টা হাইড্রোজেনের মধ্যে থাকবে হচ্ছে কয়টা ইলেকট্রন, 4টা হাইড্রোজেনের মধ্যে থাকবে 4টা ইলেকট্রন, আর একটা কার্বনের মধ্যে থাকবে 6টা ইলেকট্রন। তাহলে একটা মিথেন অণুর মধ্যে টোটালি থাকবে কয়টা ইলেকট্রন, টোটালি থাকবে হচ্ছে 10টা ইলেকট্রন। তাহলে একটা মিথেনের মধ্যে টোটাল 10টা ইলেকট্রন থাকতেছে, তাহলে আমরা এখানে 10 দিয়ে গুণ করে দিব। তাহলে এই যে 10 দিয়ে গুণ করে দিলাম, এখন তুমি তাহলে ক্যালকুলেশন করো, এই দশমিক তুলে দাও, দশমিক তুলে দিয়ে নিচে 10 লেখো, এই 10 দিয়ে এই 10 কেটে দাও, তাহলে এই যে এন এ অ্যাভোগাড্রোর সংখ্যা, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে বুঝতে পারছো এই ম্যাথটাও কিন্তু ছিল কতদিন, আমাকে একজন বলছে যে ভাইয়া ম্যাথগুলা যেগুলো আগে পরীক্ষায় আসছে সেগুলো দেখাই দিতে, তো আমি কিন্তু আগে দেখাই দিলাম, আমি কিন্তু সেগুলাই দেখাই দিচ্ছি, এবং এই ম্যাথগুলাই কিন্তু শর্টকাট আছে দেখি তো আমি এগুলো দেখাইলাম। এখন তাহলে তোমাদেরকে আমি যদি একটা কোশ্চেন করি, তাহলে বলো তো একটা পানির অণুর মধ্যে কয়টা ইলেকট্রন আছে, একটা পানির অণুর মধ্যে কয়টা ইলেকট্রন আছে, এটা যদি একটা কোশ্চেন করি। তারপরে ধরো আমি যদি তোমাকে বলি একটা অক্সিজেন অণুর মধ্যে কয়টা ইলেকট্রন আছে, একটা নাইট্রোজেন অণুর মধ্যে কয়টা ইলেকট্রন আছে, পানির অণুর মধ্যে কয়টা, অক্সিজেনের মধ্যে কয়টা, নাইট্রোজেনের মধ্যে কয়টা ইলেকট্রন আছে, এটা যদি জিজ্ঞেস করা হয়, তাহলে এই ইলেকট্রন সংখ্যাগুলো বের করতে পারো কিনা দেখি তো, একটা পানির অণুর মধ্যে কয়টা, অক্সিজেনের মধ্যে কয়টা, নাইট্রোজেনের মধ্যে কয়টা। তুমি জানো যে হাইড্রোজেন মানে যেহেতু একটা হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে, তাহলে H2 মানে দুইটা ইলেকট্রন থাকবে, একটা অক্সিজেনের পারমাণবিক সংখ্যা যেহেতু 8, তার মানে 8 মানে হচ্ছে 8টা ইলেকট্রন সে ধারণ করে, তাহলে 8টা ইলেকট্রন ধারণ করলে এই 2 আর 8 মিলে একটা পানির অণুর মধ্যে থাকতেছে হচ্ছে 10টা ইলেকট্রন। একটা O2 মানে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আমরা জানি যে অক্সিজেনটা এভাবে থাকবে, O2 মানে দ্বিবন্ধন দিয়ে দুইটা অক্সিজেন এভাবে যুক্ত থাকবে, একটা অক্সিজেনের মধ্যে থাকে 8টা ইলেকট্রন, তাহলে দুইটা অক্সিজেনের মধ্যে থাকবে 8 প্লাস 8 ইকুয়াল হচ্ছে 16টা ইলেকট্রন। তাহলে অক্সিজেন অণুর মধ্যে কয়টা ইলেকট্রন থাকে, অক্সিজেন একটা অণুর মধ্যে 16টা ইলেকট্রন থাকে। নাইট্রোজেনের মধ্যে যদি বলি তাহলে নাইট্রোজেনটা কিভাবে থাকে, নাইট্রোজেনটা ত্রিবন্ধন দিয়ে এভাবে যুক্ত থাকে, একটা নাইট্রোজেনের মধ্যে আমরা জানি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, তার মানে 7টা ইলেকট্রন থাকবে, তাহলে এই দুইটা নাইট্রোজেনের মধ্যে 7টা করে ইলেকট্রন যদি থাকে তাহলে আমরা বলতে পারি যে NO মানে N2 এর মধ্যে 7 প্লাস 7 ইকুয়াল টু কত, 14টা ইলেকট্রন থাকবে। তাহলে এইভাবে করে বের করা যাবে না যে কয়টা করে ইলেকট্রন থাকতেছে, নাইট্রোজেনের মধ্যে হচ্ছে 14টা ইলেকট্রন থাকতেছে, অক্সিজেনের মধ্যে হচ্ছে 16টা, আর পানির মধ্যে হচ্ছে 10টা, এইভাবে করে পারা যাবে না, তাহলে এই তো পারলাম। এরপরে আমরা দেখি আরেকটা ম্যাথ, সেটা হচ্ছে যে যদি তোমাকে
অ্যাভোগাড্রোর ম্যাথ থেকে এই ম্যাথটা যদি দেওয়া হয় স্বাক্ষরের ম্যাথ, স্বাক্ষরের ম্যাথটা কেমন ম্যাথ? তোমাকে যদি বলা হয় যে 300টা স্বাক্ষর দিতে, দেখো 300টা স্বাক্ষর দিতে আমার একটা গ্রাফাইট কার্বনের 30 মিলিগ্রাম খরচ হয়, 30 মিলিগ্রাম খরচ হয়, তাহলে একটা স্বাক্ষর দিতে কতগুলা কার্বন পরমাণু খরচ হয়? এটা কোশ্চেন। 30টা স্বাক্ষর দিতে যদি 30 মিলিগ্রাম খরচ হয়, তাহলে একটা স্বাক্ষর দিতে কত মিলিগ্রাম খরচ হবে? ঠিক আছে, মানে সরি, একটা স্বাক্ষর দিলে কত কতগুলা কার্বন পরমাণু খরচ হবে, এটা হচ্ছে কোশ্চেন। এই স্বাক্ষরের ম্যাথের জন্য আমাদের শর্টকাট ফর্মুলাটা হচ্ছে 5 ইন্টু 10⁻19 ইন্টু ভরটা হচ্ছে, ভরটা হবে মিলিগ্রামে, ডিভাইড বাই হচ্ছে স্বাক্ষর সংখ্যা। এটা হচ্ছে আমাদের শর্টকাট ফর্মুলা। তাহলে কি বললাম? 5 ইন্টু 10⁻19 ইন্টু ভরটা মিলিগ্রামে ডিভাইড বাই স্বাক্ষর। তো এখন তাহলে তুমি হচ্ছে ডাটাগুলো বসাও, ডাটাগুলো বসায় দেখো কি আসে। 5 ইন্টু 10⁻19 ইন্টু ভর দেওয়া আছে কত? 30 মিলিগ্রাম, তাহলে 30 মিলিগ্রাম বসাইলাম। স্বাক্ষর দেওয়া আছে কত? 300টা, তাহলে 300টা স্বাক্ষর দিলাম। তাহলে এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিলাম, 3 দিয়ে 30 কে কাটলে হচ্ছে 10, এই 10 দিয়ে যদি এখান থেকে একটা কেটে দেই তাহলে আসতেছে হচ্ছে 10⁻18। তার মানে আমার এটা आंसर কি আসলো? 5 ইন্টু 10⁻18। তাহলে দেখছো কত শর্টকাটে আমি এটা বের করে ফেললাম। তাহলে এবার 12 নাম্বার ম্যাথটা দেখো তো, এখানে এই 12 নাম্বার ম্যাথটা পারো কিনা। একজন জিজ্ঞেস করছে যে আণবিক ভরে কি ইলেকট্রন সংখ্যা নাকি? না, পারমাণবিক সংখ্যা যা সেটাই তার ইলেকট্রন সংখ্যা, পারমাণবিক সংখ্যাটাই তার ইলেকট্রন সংখ্যা। এখন যদি তোমাকে এই কোশ্চেনটা করা হয় যে 500টা স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলে 55.6 মিলিগ্রাম খরচ হয়েছে, তাহলে সেক্ষেত্রে প্রতিটা স্বাক্ষরে কতগুলো কার্বন পরমাণু খরচ হয়েছে? আমাদের সূত্রটা কি ছিল? 5 ইন্টু 10⁻19 ইন্টু ভরটা যাবে হচ্ছে মিলিগ্রামে, ডিভাইড বাই হচ্ছে স্বাক্ষর সংখ্যা। এই যে শর্টকাটটা যেটা তোমাকে আমি দিলাম, তুমি এখানে ডাটা বসাও, ডাটা বসাও। 5 ইন্টু 10⁻19 ইন্টু ভর কত দেওয়া আছে? 55.6 লিখলাম, 55.6। স্বাক্ষর কত দেওয়া আছে? স্বাক্ষর দেওয়া আছে 500টা, বসাই দিলাম 500। এখন কাটো, 5 দিয়ে 500কে কাটলে কত হবে? 100। এই 100 যদি এখান থেকে কমায় দাও তাহলে এটা হয়ে যাবে কত? 10⁻17। তাহলে আলটিমেটলি রেজাল্টটা কি আসতেছে? 55.6 ইন্টু 10⁻17। এই যে 55.6 ইন্টু 10⁻17, এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি না? 5.56 ইন্টু 10⁻18 এভাবে লেখা যায় না? তাহলে এভাবে যদি লেখা যায় তাহলে সেক্ষেত্রে দেখো আমার অ্যান্সারটা কি খুব সহজে বের করে ফেলতে পারলাম না? তাহলে এইভাবে করে তুমি স্বাক্ষরের ম্যাথগুলো, অনেক বড় বড় ম্যাথ হওয়া সত্ত্বেও খুব দ্রুতই আমরা এটা অ্যান্সারটা বের করে ফেলতে পারছি। এগুলো মুখস্থ করার কিছু নেই, আমরা শর্টকাটে এগুলো বের করতে পারি। ভেরি গুড, যারা কারেক্ট অ্যান্সার দিতে পারছো। আচ্ছা, তারপরে দেখো তুমি কিন্তু এখান থেকে আরো অনেকগুলো ম্যাথে কিন্তু সলভ করে ফেলছো। যে এই যে আমরা এই ম্যাথটা কিন্তু সলভ করছি, এই যে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড, এর মধ্যে কয়টা পরমাণু আছে এটা আমরা সলভ করছি। তারপরে তোমার হচ্ছে যে এখানে একটা কোশ্চেন ছিল যে কোনটা লুইস ক্ষার। তো অনেকে বলতেছিল যে ভাই লুইস অ্যাসিড লুইস ক্ষারটা কিভাবে চিনবো? তা আমি তো বলে দিছি, যদি ঋণাত্মক আয়ন থাকে, যে দেখো এখানে ঋণাত্মক আয়ন আছে OH মাইনাস যেটা, তাহলে OH মাইনাস যেটা, এটাকে আমি যদি এবার দেখাই, দেখো এই যে OH মাইনাস, এটা কি ঋণাত্মক আয়ন ছিল, ঋণাত্মক আয়ন থাকলে সে কি লুইস ক্ষার। আরেকটা কথা কি বলছিলাম, যদি মুক্ত জোড় ইলেকট্রন থাকে, তাহলে মুক্ত জোড় ইলেকট্রন থাকলে আর ঋণাত্মক আয়ন থাকলে তারা হচ্ছে লুইস ক্ষার, আর বাদ বাকি সবাই হচ্ছে লুইস অ্যাসিড। তাহলে এই তো, এটা তো গেল, না পারার কি আছে? তারপরে হচ্ছে যে আর কোনো ম্যাথের প্রবলেম ছিল? হ্যাঁ দেখো, এখানে দেখো 19 নম্বর ম্যাথটা দেখো, এই সরি 19 নম্বর কোশ্চেনটা দেখো। 19 নম্বর কোশ্চেনের মধ্যে কি বলছে যে কোনটা লুইস অ্যাসিড না? আমি বলছিলাম কি ঋণাত্মক আয়ন থাকলে আর হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন থাকলে, যে মুক্ত জোড় ইলেকট্রন থাকলে, ঋণাত্মক আয়ন থাকলে মুক্ত জোড় ইলেকট্রন থাকলে তারা হচ্ছে কি লুইস ক্ষার। তাহলে আমরা দেখো এই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার মধ্যে কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন থাকে, যেহেতু অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন থাকে, তাই এটা হচ্ছে লুইস ক্ষার, তার মানে এটা লুইস অ্যাসিড না, অ্যামোনিয়া হচ্ছে লুইস অ্যাসিড না, এই তো।
একজন কোশ্চেন করছে যে 5 ইন্টু 10⁻19 কোত্থেকে আসছে। এটা তো শর্টকাট রে ভাই। এই যে 5 ইন্টু 10⁻19 এটা হচ্ছে তোমাকে শর্টকাট শিখাই দিলাম। এই 5 ইন্টু 10⁻19 টা শর্টকাটটা পরীক্ষার হলে আমি মনে করে চলে যাব যে 5 ইন্টু 10⁻19 ইন্টু ভর ডিভাইড বাই হচ্ছে স্বাক্ষর, ভরটা হইতে হবে কি মিলিগ্রাম। এটা তো আমাদের শর্টকাট টেকনিক। এই শর্টকাট টেকনিক দিয়েই তো আমরা ম্যাথটা করব। এই শর্টকাট টেকনিকটা এটা কোত্থেকে আসছে এটা দেখতে হলে তোমাকে আবার ওই ব্যাখ্যায় যেতে হবে। ব্যাখ্যায় গিয়ে তারপরে হচ্ছে যে তোমাকে তখন আসতে হবে। আচ্ছা, তারপরে দেখি আমরা আরেকটা হচ্ছে যে এখানে দেখো এরপরে যে ম্যাথটা দেখানো লাগবে এটা হচ্ছে যে আমি গতিশক্তি ম্যাথ। গতিশক্তি ম্যাথের ক্ষেত্রে তুমি কিভাবে গতিশক্তি ম্যাথটা করবা দেখো। এখানে তিনটা সূত্র আছে। একটা হচ্ছে যে একটি অণুর গতিশক্তি কেমনে বের করে, n মোলের গতিশক্তি কেমনে বের করে, আর n গ্রাম গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি কেমনে বের করে। ঠিক আছে, মানে x গ্রাম গ্যাসের গতিশক্তি কেমনে বের করে। তাহলে এই গতিশক্তিগুলো বের করার ক্ষেত্রে এই যে এখানে ফর্মুলাগুলো দেখতে পাচ্ছ না, এই ফর্মুলাগুলোকে আমি হচ্ছে একটু সাজায় নিব। প্রথমটার জন্য 3/2 r বাই n a ইনটু হচ্ছে t, এই যে ফর্মুলাটা আছে। পরেরটার জন্য আমরা এভাবে লিখতে পারি 3/2 r ইনটু n ইনটু t। তারপরেরটা আছে হচ্ছে 3/2 r ইনটু n টাকে ভাঙলে কি পাওয়া যায়, ভর বাই আণবিক ভর ইনটু t। তাহলে এই তিনটা সূত্র, এই তিনটা সূত্রকে শর্টকাট কিভাবে মনে রাখবো, শর্টকাট করব হচ্ছে আমরা এইভাবে। শর্টকাট করবো হচ্ছে তুমি মনে রাখবা 2.08 ইন্টু 10⁻23 ইন্টু টি, এটা হচ্ছে শর্টকাট। পরেরটার জন্য শর্টকাট হচ্ছে 12.5 NT। তারপরেরটার জন্য শর্টকাট হচ্ছে 12.5 n কে ভাঙলে কি পাওয়া যায়, ভর ডিভাইড বাই হচ্ছে আণবিক ভর ইন্টু টি। এই হচ্ছে আমাদের শর্টকাট। তাহলে এখন তুমি হয়তোবা বলতে পারো যে ভাইয়া তাহলে এই যে 2.08 ইন্টু 10⁻23, এই 2.08 ইন্টু 10⁻23 এইটা কোত্থেকে আসছে, 2.08 ইন্টু 10⁻23 এটা কোত্থেকে আসছে, এটা নিশ্চয়ই অলরেডি বুঝে ফেলছো। এই ভ্যালুটা ক্যালকুলেট করে যদি আমরা চলে যাই, এই ভ্যালুগুলো যদি আমরা ক্যালকুলেট করে চলে যাই পরীক্ষার হলে, তাহলে আমাদের কষ্ট কমে গেছে। 3/2 r এর মান, অ্যাকচুয়ালি 3/2 r এর মানটা হবে হচ্ছে 12.47 সামথিং। তো 12.47 এটা মনে রাখাচ্ছে আমরা সহজে 12.5 মনে রাখতেছি। 12.5 এনটি, 12.5 ভর বাই আণবিক ভর ইনটু টি, এটা মনে রাখতেছি। আর যদি তুমি পরীক্ষার হলে এটা যদি মনে রাখতে না পারো, ধরো এই যে এখানে 2.08 ইনটু 10⁻23 আছে না, এটা মনে রাখতে প্রবলেম হলে এই এতটুকু অংশ মনে রাখার দরকার নাই, শুধুমাত্র 2 ইনটু 10⁻23 ইনটু টি এটা মনে রাখো, তাইলেও তুমি অ্যান্সারটা দাগাই দিয়ে আসতে পারবা। আচ্ছা, ঐশিতা বসাক তুমি বলতেছো যে ভাই এই শর্টকাটের জন্য আরেকটা শর্টকাট লাগবে। ঠিক আছে, তাহলে তুমি যদি মনে করো যে না এই শর্টকাট গুলো ছাড়াই আমি পারবো, তাহলে তুমি তোমার মতো করে পড়ে নিও। তোমার যদি এই শর্টকাট গুলাতে না পোষায় তাহলে তুমি তোমার নিজের মতো করে পড়ে নিও। হ্যাঁ, তোমার শর্টকাট মনে রাখার জন্য আরেকটা শর্টকাট কষ্ট করে মনে রাখা লাগবে না। যেই মানুষটা এই শর্টকাট গুলাই মনে রাখতে পারবে না, তাকে এগুলা মনে রাখার জন্য আরেকটা শর্টকাট দিলে সে ওইটাও পারবে না। ঠিক আছে, তো তোমার ওইটা মনে রাখার দরকার নেই। তুমি শর্টকাট ছাড়া তুমি ম্যানুয়ালি যেভাবে পারো ওইভাবেই তুমি খাতায় কইরা দিয়ে এসো। ঠিক আছে, আচ্ছা। এখন তাহলে তুমি দেখো যে আমি যদি তোমাকে এই ম্যাথটা যদি করতে দিই, আমি তোমাকে বললাম যে হচ্ছে 27°C তাপমাত্রায় একটি কার্বন ডাই অক্সাইড অণুর গড় গতিশক্তি কত। তাহলে একটি অণুর গড় গতিশক্তি বের করতে বলে আমাদের যে ফর্মুলাটা ছিল, এই ফর্মুলা অনুসারে এই শর্টকাটটা দিয়ে যদি আমরা করি, এই শর্টকাটের মধ্যে শুধু কি বসাইতে হবে, তাপমাত্রা বসাইতে হবে। তাহলে তাপমাত্রা বসায় গুণ করে দিলে কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে তাপমাত্রা বসায় অ্যান্সার দিয়ে যদি আমি গুণ করে দিই, তাহলে খেয়াল করে দেখো এখানে এই যে আমরা দেখি এখানে কি দেওয়া আছে, 27°C তাপমাত্রা, অর্থাৎ 2.08 ইন্টু 10⁻23 ইন্টু টি। 27°C জায়গায় আমি তাপমাত্রা কত বসাবো, 300 কেলভিন বসাবো। এরপরে কি করব, এই দশমিকটা তুলে দিয়ে নিচে লিখলাম 100, কারণ দশমিকের পরে যেহেতু দুই ঘর আছে তাই দশমিকটা তুলে দিয়ে নিচে লিখলাম 100। এই দুইটা শূন্য দিয়ে আর এই দুইটা শূন্য কেটে দিলাম। তাহলে এখন আমার থাকলো কি, দেখো এখন আমার থাকলো হচ্ছে 208 ইন্টু 3, এটা থাকলো। তাহলে 3 8 24 আর 3 2 6, তাহলে এই যে 624 আসলো, এটাকে আমি এভাবে লিখতে পারি 624 ইন্টু 10⁻23। দেখো খুব দ্রুত আমি অ্যান্সারটা বের করে ফেলছি, 624 ইন্টু 10⁻23। অথবা তুমি এটাকে মনে রাখতে পারো এভাবে 6.24 ইন্টু 10⁻21, এইভাবে করেও আমরা অ্যান্সার দাগাইতে পারবো। তাহলে যেটাই আসবে আমরা অ্যান্সারটা দাগাইতে পারবো। আচ্ছা, এরপরে যদি তোমাকে এখান থেকে আর কোশ্চেন যেটাই দেখ না কেন সবগুলো এইভাবে বের করবো। যেমন ধরো আরেকটা কোশ্চেন যদি আমি এখানে দিই, এই কোশ্চেনটাতে কি বলছে এখানে যে 27°C তাপমাত্রায় 16 গ্রাম অক্সিজেন গ্যাসের গতিশক্তি বের করতে বলছে।
তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 16 গ্রাম অক্সিজেন গ্যাসের গতিশক্তি বের করতে বলে আমরা এই ফর্মুলাটা যেটা আছে, এই 3 নাম্বার ফর্মুলাটা, এই 3 নাম্বার ফর্মুলা আমাদের বসাই দিই। 3 বাই সরি, এটা আমাদের ফর্মুলাটা কি আসছে, এই যে ফর্মুলাটা আসছে কি, আমরা 3/2 আর এর মান হচ্ছে 12.5 ইনটু ভর বাই আণবিক ভর ইনটু টি। তাহলে লিখলাম 12.5 ইনটু ভর, ভর কত দেওয়া আছে, ভর দেওয়া আছে এখানে কোশ্চেনে 16 গ্রাম, তাহলে বসাই দিলাম 16 গ্রাম। আর আমরা জানি যে অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, তাহলে নিচে বসাই দিলাম 32 ইনটু তাপমাত্রা, তাপমাত্রা কত দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 300 কেলভিন, তাহলে 300 বসাই দিলাম। এখন এই দশমিক তুলে দিয়ে নিচে লিখলাম 10, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিলাম, তাহলে থাকলো, আর এই 16 দিয়ে 32 কে কাটলাম, থাকলো 2, ঠিক আছে। এই 2 দিয়ে 30 কে কাটলাম, তাহলে থাকলো হচ্ছে 15, তাহলে আলটিমেটলি কি কি থাকলো, এই 125 আর এই 15, এই 125 আর 15 কে গুণ করি, দেখি আমরা এই পাশে 125 আর 15 গুণ করলাম, 5 125 এ হচ্ছে 625 ইনটু 125 একে 125, তাহলে আলটিমেটলি যোগ করলে কি আসতেছে 5, 5 আর 2 এ 7, 6 আর 2 এ 8 আর 1, তাহলে এই যে 1875 জুল, এটা হচ্ছে আমার आंसर, 1875 জুল এটা আমার आंसर। তাহলে দেখো এই যে এখানে 1875 জুল নাই, কিন্তু 1870 জুল আছে। তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে দেখো অ্যানসারটা কাছাকাছি চলে আসছে, তাহলে অ্যানসারটা যে কাছাকাছি আসছে, কিন্তু অ্যানসারটা এক্স্যাক্টলি কেন আসলো না, কাছাকাছি আসছে কারণ হচ্ছে ওই যে আমরা এখানে কি করছিলাম 12.47 যেটা ছিল, সেই 12.47টাকে আমরা একটু বাড়ায় 12.5 ধরছিলাম, যেহেতু 12.47টাকে বাড়ায় 12.5 ধরছিলাম, আমরা যেহেতু একটু বাড়ায় চিন্তা করছিলাম, এই জন্য আমার অ্যাকচুয়াল মানের থেকে একটু বেশি আসছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে ম্যাথের ক্ষেত্রে আর কোনো ম্যাথ নিয়ে প্রবলেম আছে কিনা দেখো, আর কোনো ম্যাথ নিয়ে প্রবলেম থাকলে সেটা বলতে পারো। আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা হচ্ছে যে কাচ নলের ম্যাথ। হ্যাঁ, এই যে কাচ নলের যে ম্যাথটা আছে, এই কাচ নলের ম্যাথটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা এটা আমাকে বলবা, যদি কাচ নলের ম্যাথে প্রবলেম থাকে তাহলে আমি এটা দেখাই দিব। আর আরেকটা জিনিস আমি বলি যে আমি গতদিন বলছিলাম যে লবণের ক্ষেত্রে কোন লবণটা অম্লধর্মী কোনটা ক্ষারধর্মী এটা কিভাবে বের করা যায় সেই জিনিসটা আমি হচ্ছে বলবো, এটা বলছিলাম। দেখো, তো বলতেছিলাম যেটা, যে একটা লবণ যদি তোমাকে এরকম ভাবে দেওয়া হয়, ধরো তোমাকে বলা হলো হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, তোমাকে বলা হলো ধরো সোডিয়াম কার্বনেট, অথবা তোমাকে বলা হচ্ছে কপার সালফেট। এই যে এখানে তুমি 3টা লবণ দেখতেছো, লবণের সাথে অ্যাসিডের পার্থক্যটা আমরা এইভাবে করব। দেখো, যদি HCl থাকে, যদি H2CO3 থাকে, যদি H2SO4 থাকে, এই যে হাইড্রোজেনগুলা, এই হাইড্রোজেনগুলা থাকলে ওরা কি ছিল, অ্যাসিড, কিন্তু সেই হাইড্রোজেনগুলো এখন রিপ্লেস হয়ে কে আসছে, ধাতু। এখানে কে আসছে, ধাতু, সোডিয়াম, এখানে কে আসছে, কপার। তাহলে তুমি কি বুঝতে পারতেছো যে পটাশিয়াম ক্লোরাইড যখন হচ্ছে, সোডিয়াম কার্বনেট যখন হচ্ছে, কপার সালফেট যখন হচ্ছে, তখন ওরা অ্যাসিডগুলা আসলে কি হচ্ছে, অ্যাসিডগুলা রিপ্লেস হয়ে যাচ্ছে হাইড্রোজেনগুলা, অ্যাসিডের হাইড্রোজেনগুলা রিপ্লেস হয়ে যাচ্ছে কি দিয়ে, ধাতু দিয়ে। ফলে আমরা বলতে পারি অ্যাসিডের হাইড্রোজেনগুলো যখন ধাতু দিয়ে রিপ্লেস হয়ে যায় তখন আসলে সেটা লবণ হয়ে যায়। তার মানে আমরা হচ্ছে লবণ দেখতে পাচ্ছি। এখন এই যে তুমি 3টা লবণ দেখতেছো, এই লবণগুলাকে আমরা এখন কি করব, পানির সাথে আমরা ঝাঁকাবো। তাহলে পানির মধ্যে লবণগুলাকে নিয়ে ঝাঁকাও, পানির মধ্যে লবণগুলাকে নিয়ে যদি ঝাঁকাও, তাহলে তুমি মনে রাখবা, দেখো KCl যেটা আছে, KCl এর মধ্যে পটাশিয়াম একটা পজিটিভ চার্জ বিশিষ্ট, ক্লোরাইড হচ্ছে একটা নেগেটিভ চার্জ বিশিষ্ট। আর পানির মধ্যে কি আছে, পানির মধ্যে হাইড্রোজেন প্লাস আছে আর হাইড্রোক্সিল মাইনাস আছে, তাই না? তো এদের মধ্যে এখন কি হবে, এই পজিটিভের সাথে এই নেগেটিভটা এসে যুক্ত হবে, আর এই পজিটিভের সাথে এই নেগেটিভটা এসে যুক্ত হবে, তাই তো? তাহলে কি কি জিনিস পাবো আমি এখানে আলটিমেটলি, আমি এখানে পাবো হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড পাবো প্লাস HCl পাবো, তাই না? তাহলে এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর HCl পাইলা। সেম ভাবে যদি তোমাকে এখানে বলা হয় সোডিয়াম কার্বনেট আর পানি, সোডিয়াম কার্বনেট আর পানির মধ্যে থেকে তুমি কি পাবা, বিক্রিয়া করলে তুমি পাবো হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড পাবা, সোডিয়াম হাইড্রোক্সাইড পাবা, আর H2CO3 পাবা। আর এটা যখন রিঅ্যাকশন করবা তখন তুমি কি পাবা, তখন তুমি কপার হাইড্রোক্সাইড পাবা, আর হচ্ছে তুমি সালফিউরিক অ্যাসিড পাবা, তাই তো? এই যে যাদেরকে তুমি এখন পাইছো, এই জিনিসগুলোর মধ্যে থেকে এখন আমি তোমাদেরকে গতদিন শিখাই দিছিলাম যে গ্রুপ 1 আর 2, গ্রুপ 1 এবং 2 এদের মধ্যে শুধুমাত্র হচ্ছে বেরিলিয়াম এবং হচ্ছে ম্যাগনেসিয়ামটা বাদে, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামটা বাদ দিলে গ্রুপ 1 আর 2 এর যত মৌল আছে, যেমন লিথিয়াম বলি, সোডিয়াম বলি, পটাশিয়াম বলি, ক্যালসিয়াম বলি,
বেরিয়াম বলি, যাই বলি না কেন, গ্রুপ 1 আর 2 এর মধ্যে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামকে বাদ দিলে বাদ বাকি যারা আছে তাদের অক্সাইড বা হাইড্রোক্সাইড গুলা কি বলছিলাম, সবল ক্ষার বলছিলাম। তাহলে এখন যদি তোমাকে বলা হয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, সে কিন্তু গ্রুপ 1 এর হাইড্রোক্সাইড, তাহলে সে কেমন ক্ষার হবে, সে হচ্ছে সবল ক্ষার হবে। সোডিয়াম হাইড্রোক্সাইডটা কেমন ক্ষার হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডটা সবল ক্ষার হবে। তারপর কপার হাইড্রোক্সাইড, কপার কি গ্রুপ 1 আর 2 এর মৌল, কপার কিন্তু গ্রুপ 1 আর 2 এর মৌল না, তাই কপার হাইড্রোক্সাইডটা সে হচ্ছে দুর্বল ক্ষার হবে। তাহলে তুমি এই যে সবল ক্ষার দুর্বল ক্ষারটা এটা চিনলা। সবল অ্যাসিড দুর্বল অ্যাসিড গুলা গতদিন চিনাই দিছিলাম না, সবল অ্যাসিড দুর্বল অ্যাসিড গুলা যে গতদিন চিনাই দিছিলাম, তুমি খেয়াল করে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কেমন অ্যাসিড ছিল, হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল হচ্ছে সবল অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিডটা কেমন অ্যাসিড ছিল, কার্বনিক অ্যাসিডটা ছিল হচ্ছে দুর্বল অ্যাসিড। গতদিন কিন্তু গত ক্লাসে এগুলো দেখা দিয়েছিলাম। সালফিউরিক অ্যাসিডটা কেমন অ্যাসিড ছিল, সালফিউরিক অ্যাসিডটা ছিল সবল অ্যাসিড, এই জিনিসটা ছিল। এখন আমি তোমাকে একটা কথা বলি, তুমি একটু খেয়াল করে দেখো যে এই যে রিঅ্যাকশনটা, তুমি হয়তো বা বলতে পারো যে ভাইয়া লবণের সাথে আপনি যে পানি ঝাঁকাইলেন, এরকম রিঅ্যাকশন তো আসলে আমি কখনো দেখি নাই যে লবণের সাথে পানি ঝাঁকায় এরকম রিঅ্যাকশন। আসলে তোমরা রিঅ্যাকশনটা দেখছো, কিন্তু তোমরা উল্টা ভাবে দেখছো। কেমনে দেখছো আমি বলি, এই যে তুমি এখানে দেখতে পাচ্ছ বাম পাশে যারা আছে এরা সবাই কি ক্ষার, আর ডান পাশে যারা আছে তারা সবাই কি অ্যাসিড, তাই না? এই যে অ্যাসিড এবং ক্ষার তারা যখন বিক্রিয়া করে, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করলে কি কি পাওয়া যায়, লবণ এবং হচ্ছে পানি উৎপন্ন করে, তাই না? তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করলে যে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে লবণ এবং পানি উৎপন্ন করে, সেটাকে আমি উল্টা করে লিখছি। তাহলে এই যে উল্টা করে লিখলাম, এখন তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, মনে রাখবা সব সময় আমরা প্রায়োরিটি দিব হচ্ছে, আমরা প্রায়োরিটি দিব সব সময় যেটা সবল, সেই সবল জিনিসটাকে আমরা প্রায়োরিটি দিব। তাহলে আমি ভালো করে বলতেছি, সবল জিনিসটাকে আমরা প্রায়োরিটি দিব সব সময়। তাহলে সবল কথাটাকে যদি প্রায়োরিটি দিই, এই লাস্টেরটার দিকে তাকাও, এই লাস্টেরটার মধ্যে এই যে এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ লাস্টেরটা, এটা 3 নাম্বারটা, যেটা ধরো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারটার দিকে তাকাও, 3 নাম্বারটার মধ্যে এই যে ক্ষার এবং এই যে অ্যাসিড, এই দুইটার মধ্যে আমরা প্রায়োরিটি দিব কোনটাকে বলছি, আমরা প্রায়োরিটি দিব হচ্ছে সবলটাকে। তাহলে সবলটাকে যদি প্রায়োরিটি দেই, তার মানে আমার এখানে প্রায়োরিটি পাচ্ছে কোনটা, সবল অ্যাসিডটা। তাহলে সবল অ্যাসিডটা যদি প্রায়োরিটি পায়, তাহলে মনে রাখতে হবে এই যে লবণটা যেটা আছে কপার সালফেট লবণ, এই লবণটা হচ্ছে অম্লধর্মী বা অ্যাসিড ধর্মী। বুঝতে পারছো? একটা লবণ কি অম্লধর্মী নাকি ক্ষারধর্মী, মানে অ্যাসিড ধর্মী নাকি ক্ষারধর্মী কি দেখে বুঝবো, যেটা প্রায়োরিটি পাচ্ছে, অর্থাৎ সবলটা প্রায়োরিটি পাবে। আর সবলটা কি, সবলটা যদি অ্যাসিড হয় তাহলে সে হবে অম্লধর্মী, আর সবলটা যদি ক্ষার হয় তাহলে সে হবে ক্ষারধর্মী। যেমন 2 নাম্বারটার দিকে তাকাও, 2 নাম্বারটার মধ্যে দেখো এখানে প্রায়োরিটি পাচ্ছে কোনটা, সবলটা প্রায়োরিটি পাবে। তাহলে সবলটা যদি প্রায়োরিটি পায়, তাহলে এখানে সবল কোনটা, সবল ক্ষার যেটা এটা, নাকি হচ্ছে এখানে যেটা আছে দুর্বল অ্যাসিড সেটা, সবল কোনটা, লালডা না কালাডা, সবল কোনটা এখানে, লালডা না কালাডা? সবল হচ্ছে লালডা। তাহলে লালডা যেহেতু হচ্ছে সবল, তার মানে আমার এখানে সবল কোনটা, ক্ষার। ক্ষার যেহেতু সবল, তার মানে আমার এই লবণটা কি ধর্মী হবে, আমার এই লবণটা হচ্ছে ক্ষার ধর্মী হবে। তারপরে যদি উপরেরটার ক্ষেত্রে আসি, উপরেরটা মানে 1 নাম্বারটা, 1 নাম্বারটার মধ্যে যদি আমি তোমাকে বলি, দেখো 1 নাম্বারটার মধ্যে এখানে আছে কি, সবল অ্যাসিড আছে আবার সবল ক্ষার আছে। তাহলে এখন প্রায়োরিটি পাবে কোনটা, লালডা না কালাডা? এখানে প্রায়োরিটি পাবে কোনটা, লালডা না কালাডা, কোনটা? এখানে যদি জিজ্ঞেস করা হয় যে এদের মধ্যে সবল কোনটা, তো লালডা। আর ক্ষারের মধ্যে সবল কোনটা, লালডা। আর কালোর মধ্যে সবল কোনটা, এই অ্যাসিডটা। তো দুইটাই তো আমারই নাকি, তো দুইটাই হলো কি সবল। আসলে দুইটাই যদি সবল হয়, তাহলে দুইটাই যদি সবল হয়ে যায়, তখন এই লবণটা হয়ে যাবে হচ্ছে নিরপেক্ষ লবণ। দুইটাই হয়ে যাচ্ছে তখন মানে এই লবণটা যেহেতু দুইটাই সবল থেকে আসছে, তখন এটা হয়ে যাচ্ছে হচ্ছে নিরপেক্ষ লবণ। তাহলে তুমি দেখো যে একটা লবণ সে অম্লধর্মী হতে পারে, সে ক্ষারধর্মী হতে পারে, সে নিরপেক্ষ হতে পারে। তাহলে এখন তোমাকে যদি আমি এরকম একটা যদি কোশ্চেন করি, দেখি তোমরা এটা পারো কিনা। ধরো তোমাকে এখান থেকে কোশ্চেন করা হইলো যে এটা 1 নম্বর কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইডটা কি ধর্মী, মানে এই সোডিয়াম ক্লোরাইড লবণটা কি ধর্মী, অম্লধর্মী না ক্ষারধর্মী না কি ধর্মী, এটা একটা কোশ্চেন। আর 2 নাম্বার কোশ্চেন হচ্ছে ফেরিক ক্লোরাইড, এই ফেরিক ক্লোরাইড এই লবণটার ক্ষেত্রে পিএইচ ইকুয়াল টু কত। এটার অপশন এ, অপশন এ হচ্ছে পিএইচ ইকুয়াল টু 7, অপশন বি হচ্ছে পিএইচ লেস দেন 7, অপশন সি পিএইচ গ্রেটার দেন 7।
অপশন ডি কোনোটি নয়। তাহলে এখন তোমাকে যদি বলা হয় তাহলে বলো কি হবে, 1 নাম্বারটার অ্যান্সার কি হবে আর 2 নাম্বারটার অ্যান্সার কি হবে? তাহলে সোডিয়াম ক্লোরাইডকে আমরা কি করতে হবে, পানির সাথে আগে বিক্রিয়া করতে হবে, তাই না? তাহলে পানির সাথে যদি বিক্রিয়া করো, তুমি পানির সাথে বিক্রিয়া করলে কি পাচ্ছ? তুমি পানির সাথে বিক্রিয়া করলে এই সোডিয়ামটা যাবে এই হাইড্রোক্সিলের সাথে, সোডিয়ামটা হাইড্রোক্সিলের সাথে যাবে এবং এই ক্লোরাইডটা কি হাইড্রোজেনের সাথে যাবে। তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি এখানে? আমরা এখানে পাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl পাচ্ছি। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl যে পাচ্ছি, এখন তোমাকে যদি আমি বলি তাহলে তুমি দেখো এখান থেকে এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা সে কেমন ক্ষার, সবল ক্ষার না দুর্বল ক্ষার? আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে সবল ক্ষার। আর যদি বলা হয় এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সে কেমন অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে সবল অ্যাসিড। তাহলে এখন যেহেতু দুইটাই সবল অ্যাসিড এবং সবল ক্ষার, তাহলে প্রায়োরিটি পাবে কোনটা, লালডা না কালাডা? কোনটা প্রায়োরিটি পাবে, লালডা না কালাডা? অবশ্যই এখানে যেহেতু দুইটাই সবল, তার মানে লাল এবং কালা দুইটাই প্রায়োরিটি পাবে, অর্থাৎ সে হচ্ছে কি নিউট্রাল। তার মানে এই যে সোডিয়াম ক্লোরাইড যেটা আছে, এই সোডিয়াম ক্লোরাইডটা হবে হচ্ছে নিরপেক্ষ লবণ। তাহলে এটা হচ্ছে নিরপেক্ষ লবণ। আর 2 নাম্বারটার ক্ষেত্রে যখন তুমি হচ্ছে ফেরিক ক্লোরাইড এটাকে যখন পানির সাথে বিক্রিয়া করাচ্ছ, পানির সাথে বিক্রিয়া করলে এখানে তুমি দেখতে পাচ্ছো যে এই হাইড্রোজেনটা কি করবে, ক্লোরিনের সাথে যাবে, আর এই আয়রনটা কি হাইড্রোক্সিলের সাথে যাবে। তার মানে আলটিমেটলি উৎপন্ন করতেছে ফেরিক হাইড্রোক্সাইড আর উৎপন্ন করতেছে হচ্ছে HCl। এই যে জিনিসগুলো যে উৎপন্ন করলো, এখন তুমি খেয়াল করে দেখো এই ফেরিক হাইড্রোক্সাইড এটা কি সবল ক্ষার নাকি দুর্বল ক্ষার? আমরা জানি ফেরিক হাইড্রোক্সাইড, যেহেতু ফেরিক হাইড্রোক্সাইড হচ্ছে কি আয়রনটা যেহেতু গ্রুপ 1 বা 2 এর মৌল না, তার মানে সে হচ্ছে কি দুর্বল ক্ষার, তার মানে ও হচ্ছে দুর্বল ক্ষার। আর HCl টার ক্ষেত্রে HCl টা যেহেতু হচ্ছে একটা সবল অ্যাসিড, তাহলে আমি যদি এটাকে লিখি হচ্ছে সবল অ্যাসিড। এখন তাহলে তুমি দেখো এদের মধ্যে প্রায়োরিটি পাবে কোনটা, সবলটা। আর সবলটা এটা কি, তাহলে সবলটা যদি প্রায়োরিটি পায়, তার মানে আমাদের সবলটা প্রায়োরিটি পাইলে সেক্ষেত্রে এই সবল হচ্ছে কোনটা, অ্যাসিডটা যেহেতু সবল, তার মানে এই ফেরিক ক্লোরাইড লবণটা হচ্ছে কি ধর্মী ছিল, অ্যাসিড ধর্মী, মানে অম্লধর্মী। তাহলে অম্লধর্মী যদি হয়, আর অম্লধর্মীর জন্য আমরা জানি পিএইচ এর মান হবে 7 এর কম, তার মানে এটা आंसर হচ্ছে বি। তাহলে এই তো পারলাম। তারপরে আমরা দেখি আরেকটা যে প্রবলেম সেটা দেখি আমরা। যদি তোমাকে এরকম বলা হয় যে এই একটা 25 সেন্টিমিটারের একটা দীর্ঘ কাঁচনল, এই কাঁচনলের প্রথম মুখ দিয়ে দিলা হচ্ছে HCl এবং এটা দ্বিতীয় মুখ দিয়ে তুমি দিলা হচ্ছে অ্যামোনিয়া। তাহলে এই যে প্রথম মুখ দিয়ে HCl এবং দ্বিতীয় মুখ দিয়ে যে অ্যামোনিয়া দিচ্ছ তুমি, তো তুমি এক্ষেত্রে দেখো এই যে অ্যাংরি বার্ডরা এখন হচ্ছে যে অ্যাংরি রিঅ্যাক্ট দেওয়া শুরু করছে। এই অ্যাংরি বার্ডরা তোমাদের কি সমস্যা হয়েছে সেটা বলো, যেটাতে প্রবলেম হয়েছে সেটা বলো। হিমালয় তুমি বলছো যে ভাইয়া গ্যাসের পরিবর্তনশীল রাশি চারটা কি করে হয়, কেউ জানলে বলো। কেউ জানার দরকার নাই, তোমার বইতে একদম 3 নাম্বার না 4 নাম্বার পেজে যেন লেখা আছে গ্যাসের পরিবর্তনশীল রাশি পি, ভি, টি এবং এম। এই চারটা রাশি হচ্ছে পরিবর্তনশীল রাশি এবং আমি এটা দাগাই দিছিলাম। এটা হচ্ছে যে দাগাই দিছিলাম কারণ পি স্থির থাকে চার্লসের সূত্রে, ভি স্থির থাকে হচ্ছে গিয়ে গেলুসাকের সূত্রে, আর টি স্থির থাকে বয়েলের সূত্রে, এন স্থির থাকে হচ্ছে কি অ্যাভোগাড্রোর সূত্রের ক্ষেত্রে। তাহলে এগুলো হচ্ছে যে আমাদের বইতে যে সূত্র চারটা আছে সেই সূত্র চারটা থেকে বলছে যে গ্যাসের পরিবর্তনশীল রাশি চারটা। তোমাকে এগুলো দাগায় দেওয়া হয়েছিল কিন্তু তোমরা বই থেকে দাগানো অংশগুলো পড়ো নাই, তাহলে তুমি পারবা কেমনে? দেখছো ওই যে কত পোলাপান পারতেছে। আচ্ছা, তো যাই হোক, তো এখানে যেটা বলতেছিলাম আর কি, দেখো এই যে নলের প্রথম মুখ দিয়ে HCl এবং দ্বিতীয় মুখ দিয়ে যদি অ্যামোনিয়া দেওয়া হয়, তাহলে নলের ভিতরে আমরা জানি যে HCl এর আণবিক ভর আসবে কত, 36.5, আর অ্যামোনিয়ার ক্ষেত্রে তার আণবিক ভর আসবে হচ্ছে 17 গ্রাম পার মোল। এটা হচ্ছে 36 গ্রাম পার মোল, সরি 36.5 গ্রাম পার মোল, আর এই অ্যামোনিয়া হচ্ছে 17 গ্রাম পার মোল। এখন তুমি খেয়াল করে দেখো যে হালকা গ্যাস দ্রুত ছড়ায় নাকি ভারী গ্যাস দ্রুত ছড়ায়? আমরা এরকম একটা ফর্মুলা পড়ি না যে আর সমানুপাতিক রুট ওভার 1/√m, এরকম একটা ফর্মুলা পড়ি না? মানে কি ব্যাপন হার বলতে বোঝায় যার আণবিক ভর যত কম তার ব্যাপন তত বেশি, মানে যে যত হালকা গ্যাস সে তত দ্রুত ছড়ায় যায়, যে যত হালকা গ্যাস সে তত দ্রুত ছড়ায় যায়, আর হচ্ছে যে ভারী গ্যাসটা আস্তে আস্তে ছড়ায়। তাহলে অ্যামোনিয়া যেহেতু 17 গ্রাম, অ্যামোনিয়া যেহেতু হচ্ছে তোমার হালকা গ্যাস, তাই অ্যামোনিয়া খুব দ্রুত ছড়াবে। আর HCl টা যেহেতু ভারী গ্যাস, HCl টা আস্তে আস্তে ছড়াবে।
এখন তুমি এখানে বলতে পারো যে ধরো এই যে 25 সেন্টিমিটার যে নলটা, এই 25 সেন্টিমিটার নলের মাঝ পথ যেটা, এটাকে যদি আমরা মাঝ পথ ধরি, এই মাঝ পথ মানে হচ্ছে 12.5 সেন্টিমিটার। এই যে মাঝ পথ বা 12.5 সেন্টিমিটার এই পর্যন্ত যখন অ্যামোনিয়া চলে আসলো, যেহেতু অ্যামোনিয়াটা হালকা গ্যাস, অ্যামোনিয়াটা যেহেতু দ্রুত ছড়াবে, অ্যামোনিয়া যতক্ষণে মাঝ পথে চলে আসছে, HCl কি ততক্ষণে মাঝখান পর্যন্ত আসতে পারবে? পারবে না, কারণ HCl তো ভারী গ্যাস, ভারী গ্যাস তো এত দ্রুত আসতে পারবে না। তাহলে HCl যেহেতু এত দ্রুত আসতে পারতেছে না, তাহলে অ্যামোনিয়া তখন কি মাঝখানে এসে বসে থাকবে, ওর জন্য ওয়েট করবে? করবে না। অ্যামোনিয়া কিন্তু তখন আরো সামনের দিকে আগে চলে যাবে। তাহলে আমরা বলতে পারি HCl যখন আসলো, অ্যামোনিয়া যখন আরো সামনে আগে গেল, তখন এই পয়েন্টে ওরা মিলিত হইলো, এবং এই পয়েন্টে মিলিত হয়ে ওরা উৎপন্ন করলো হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পয়েন্টটাতে মিলিত হয়েছে, এখানে যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন করছে, তাহলে এই পয়েন্টটা কত সেন্টিমিটার? এটা নলের প্রথম মুখ থেকে কত সেন্টিমিটার দূরে এই পয়েন্টটা তৈরি হলো? এটাকে আমরা এইভাবে করে চিন্তা করতে পারি। আমরা ধরতে পারি এভাবে, এই দূরত্বটুকু হচ্ছে এ। এই দূরত্বটুকু যদি এ হয়, তার মানে পুরো নলের দৈর্ঘ্য যেহেতু 25 সেন্টিমিটার, তার মানে আমরা বলতে পারি এই পাশের দূরত্বটা হচ্ছে 25 মাইনাস এ। ঠিক আছে, এইটুক দূরত্ব হচ্ছে 25 মাইনাস এ, এইভাবে আমরা ধরতে পারি। এখন আমরা কি করতে পারি, দেখো আমরা জানি ব্যাপন হার অনুসারে যে আর এর সাথে যেহেতু এই এম এর সম্পর্কটা বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে অ্যামোনিয়া এর ব্যাপন হার, মানে একই সময়ে অ্যামোনিয়ার ব্যাপন হার ডিভাইড বাই হচ্ছে একই সময়ে HCl এর ব্যাপন হার, ইকুয়াল টু হচ্ছে তোমার √36.5 ডিভাইড বাই হচ্ছে 17। কারণ কি বিপরীত হয়ে যাবে না, বিপরীত হয়ে গেছে, HCl এর আণবিক ভরটা উপরে চলে গেছে আর অ্যামোনিয়ারটা নিচে চলে আসছে। এখন তুমি ক্যালকুলেশন করবা, তাই তো? ক্যালকুলেশন করার সময় অ্যামোনিয়ার ক্ষেত্রে ব্যাপন হার আমরা এখানে কি পাইছিলাম, 25 মাইনাস এ। তাহলে আমরা এখানে লিখলাম এটা হচ্ছে 25 মাইনাস এ। আর HCl এর ক্ষেত্রে এটা কি ছিল, শুধু এ ছিল, তাহলে HCl এর ক্ষেত্রে লিখলাম শুধু এ। এখন তুমি যদি এই যে 17 দিয়ে যদি 36.5 কে কাটো, এই 36.5 কে যদি আমরা কাটি, তাহলে 36.5 কে কাটলে 17 দুগুণা কত আসবে, 34। তারপরে এটা আসতেছে কত, 2.5, আরো মানে এটা আরো বড় হবে, তার মানে কি 2 পয়েন্ট সামথিং আসবে, আমার ভাগফলটা কি আসবে, 2 পয়েন্ট সামথিং। এই যে 2 পয়েন্ট সামথিং যে আসবে, এই 2 পয়েন্ট সামথিং যদি আসে, তাহলে 2 পয়েন্ট সামথিং আসলে তার মানে আমরা দেখি যে √2 পয়েন্ট সামথিং আসতেছে। আর 2 পয়েন্ট সামথিং বলতে কত, 2.1234 বা কিছু একটা তো হবে নাকি? এখন √2 পয়েন্ট সামথিং এর ভ্যালু কিরকম আসে, আমি যদি তোমাকে বলি যে √1 এর মান কত আর √4 এর মান কত, তুমি দেখাতে পারো কিনা? √1 এর মান হচ্ছে 1 আর √4 এর মান হচ্ছে 2। তাহলে √2 এর মানটা কি হবে? √1 এর মান যদি 1 হয় এবং √4 এর মান যদি 2 হয়, তাহলে √2 এর মানটা অবশ্যই 1 এর থেকে একটু বড় কিন্তু 2 এর থেকে একটু ছোট আসবে। তার মানে আমরা বলতে পারি এটা 1 পয়েন্ট সামথিং আসবে, তাই তো? 1 পয়েন্ট সামথিং যদি আসে, তাহলে আমার এখানে কি আছে, আমার এখানে আছে 2 পয়েন্ট সামথিং। এই যে 2 পয়েন্ট সামথিং যেটা আছে, এটাকে রুট করার পরে আমার যে ভ্যালুটা আসবে সেটা আসবে 1 পয়েন্ট সামথিং, বলতে প্রায় 1.5 বা এরকম। এটা আমরা ধরে নিতে পারি, কারণ যেহেতু আমাদের হচ্ছে যে √2 এর ভ্যালুটা আমরা জানি যে √2 এর ভ্যালু হচ্ছে 1.41, এরকম একটা আমরা শিখছি না ম্যাথ করার সময়, তুমি এটা দিয়ে মনে করতে পারো যে √2 এর মান যদি 1.41 হয়, তাহলে √2 পয়েন্ট সামথিং এর মানটা 1.5 বা এরকম কিছু একটা হবে। তাহলে 1.5 যদি হয়, এখন আমরা তাহলে একটু দেখি, এই যে আমরা আর গুণন শিখছি না, আর গুণন করি। দেখো তোমার এই পাশে আছে কি 25 মাইনাস এ বাই এ, এটাকে যদি আমরা আর গুণ করি, এই এটাকে যদি এখানে গুণ করে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে, 25 মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে 1.5 এ। এরপরে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে 25 ইকুয়াল টু হচ্ছে 1.5 এ প্লাস এ। তাহলে এখান থেকে পাইলাম কি 2.5 এ। এটাকে আর গুণন করলে আমরা বলতে পারি, দেখো a ইকুয়াল টু হচ্ছে 25 ডিভাইড বাই 2.5। তাহলে এই দশমিকটা যদি তুলে দেই, তাহলে উপরে লিখলাম 10, তাহলে 25 দিয়ে 25 কে কাটলাম, থাকলো হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এই যে 10 সেন্টিমিটার যেটা পেলাম, তাহলে দেখো এর দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে কত, 10 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি নলের প্রথম মুখ থেকে 10 সেন্টিমিটার দূরে যে এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়াটা উৎপন্ন হবে। এভাবে করতে হবে। তারপরে ডুবুরির ম্যাথটা নিয়ে তোমাদের অনেক প্রবলেম হয়েছে না, বলতেছো যেটা, যে ভাই ডুবুরির ম্যাথটা একটু দেখায় দেন। এই যে ম্যাথটা আসছিল এটা তো দেখাই দিছে, এই যে 26 নাম্বার ম্যাথটা যেটা আসছিল, এই ম্যাথটা তো দেখাই দিছে। ডুবুরির ম্যাথে যেটা আসছে ওটা কোনটা, কত নাম্বারটা এটা? পাইতেছি না, এটা কত নাম্বার ম্যাথ ছিল? ও আচ্ছা পাইছি, হ্যাঁ 35 নাম্বারটা ছিল।
তাহলে এই যে 35 নাম্বারটা যেটা ছিল 35 আর 36 পারছিলা? 35 আর 36, 35 নাম্বারটা পারো নাই? না পারলে এই যে দেখো নোটটা দেখো, কম্পেনিয়ন বুকটা বের করো, কম্পেনিয়ন বুকটা বের করে দেখো যে 18 নাম্বার ম্যাথ, টাইপ কত? টাইপ 8, টাইপ 8 এর 18 নাম্বার ম্যাথ এখানে করে দেওয়া আছে। এটার মধ্যে কোনো শর্টকাট কিছু নাই, খালি এটা মনে রাখতে পারো যে আংশিক চাপ ইকুয়াল টু হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, তাই না? আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, এটাকে আমরা চাইলে এভাবে মনে রাখতে পারি আচা ইকুয়াল টু মোচা ইনটু মুভ। তাহলে আচা ইকুয়াল টু মোচা ইনটু মুভ মানে আংশিক চাপ ইকুয়াল টু মোট চাপ ইনটু হচ্ছে মোল ভগ্নাংশ, এভাবে মনে রাখতে পারি আচা ইকুয়াল টু মোচা ইনটু মুভ। তাহলে এখানে তো তোমার এখানে কি বের করছে? মূল ভগ্নাংশ বের করছে। তো মূল ভগ্নাংশ বের করার সময় সে কি করছে দেখো, এই যে যে ডাটাগুলো দেওয়া ছিল সেগুলো দিয়ে বের করার পরে শতকরা বের করছে। শতকরা বের করার জন্য কি করতে হবে? শুধু 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে তো এটা তোমার পার্সেন্টেজে আসলো। এটা তো করে দেওয়া আছে, এটার মধ্যে কোনো শর্টকাট নাই। যেহেতু শর্টকাট নাই, এটা দেখানোর মধ্যে আমি আসলে মনে করি যে এটা তুমি কম্পেনিয়ন বুক থেকে এটা একটু দেখে নিও সলভটা, এটা শর্টকাট নাই কোনো। আচ্ছা, এরপরে আরেকটা বলতেছে হচ্ছে যে কি বললা জানো? হ্যাঁ, প্র্যাকটিস বুকে ছিল তো, প্র্যাকটিস বুক তো দেখলাই। আচ্ছা, আরেকটা ম্যাথ ছিল হচ্ছে যে এই ম্যাথটার কথা, যে সমভরের মিথেন আর হচ্ছে হাইড্রোজেনকে শূন্য পাত্রে রাখা হলো, হাইড্রোজেনের আংশিক চাপ মোট চাপের কত ভগ্নাংশ হয়, তাই তো? এই ম্যাথটা নিয়ে তো প্রবলেম আছে। তাহলে এই ম্যাথটা আমি একটু বলি, এই ম্যাথটা তুমি কেমনে করবা। প্রথমত হচ্ছে যে সমভরের মিথেনের কথা বলছে। তাহলে ধরো সমভরের মিথেন যদি হয় আর সমভরের হাইড্রোজেন যদি হয়, তাহলে আমরা ধরে নিতে পারি x গ্রাম মিথেন আছে পাত্রের মধ্যে এবং x গ্রাম হাইড্রোজেন আছে। মোল সংখ্যা বের করতে গেলে, মোল মানে এন বের করতে গেলে কি লাগে? উপরে এম লাগে, নিচে হচ্ছে বড় হাতের এম, মানে ভর ডিভাইড বাই আণবিক ভর লাগবে। তাহলে আমার হচ্ছে যে মিথেনের ক্ষেত্রে যদি মোল সংখ্যাটা বের করতে যাই, তাহলে মিথেনের মোল সংখ্যাটা কি দাঁড়াচ্ছে? এক্স গ্রাম ডিভাইড বাই 16 গ্রাম। তাহলে আমার কি বের হলো? মোল চলে আসলো এক্স বাই 16 মোল। 16 কোত্থেকে পাইছি? এই যে মিথেনের আণবিক ভর যে 16, সেই জন্য আণবিক ভরটা নিচে গেল আর হচ্ছে এক্সটা উপরে আসলো, কারণ এই যে এই ভরটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে কি তার এম বা আণবিক ভর, এই এমটা হচ্ছে 16। তাহলে আলটিমেটলি কি পেলাম আমি? তাহলে আমি পাইলাম হচ্ছে x/16 মোল। ঠিক আছে, তাহলে যদি এখন বলা যায় তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে? হাইড্রোজেনের ক্ষেত্রে হবে x/2 মোল। মোল সংখ্যা, হাইড্রোজেনের মোল সংখ্যা x/2 মোল হলো। এখন আমাকে কি বলছে যে হাইড্রোজেনের আংশিক চাপ, হাইড্রোজেনের আংশিক চাপ এটা হচ্ছে মোট চাপের, মোট চাপের কত ভগ্নাংশ, মোট চাপের কত ভগ্নাংশ। তাহলে মোট চাপের কত ভগ্নাংশ এটা যদি বলে আমাকে, তাহলে আমরা এখানে একটু দেখি। মোট চাপকে ধরে নিলাম পি, মোট চাপকে যদি পি ধরে নেই, আর আমরা জানি মোল ভগ্নাংশ যখন বের করতে যায়, মোল ভগ্নাংশ বের করতে হলে কি লিখতে হয়? মোল ভগ্নাংশ হচ্ছে যেই উপাদানটার আংশিক চাপ বের করতেছি উপরে যাবে সেই উপাদানের মোল সংখ্যা, হাইড্রোজেনের মোল সংখ্যা, আর নিচে যাবে হচ্ছে মোট মোল সংখ্যা, অর্থাৎ হাইড্রোজেন এবং মিথেন তাদের মোট মোল সংখ্যাটা যাবে নিচে। তাহলে এবার আমরা একটু ক্যালকুলেট করি। ক্যালকুলেট করলে এখানে কি পাচ্ছ? পি ইন্টু হাইড্রোজেনের মোল সংখ্যা কি ছিল? x/2, আর হচ্ছে নিচে আসবে কি x/2 প্লাস x/16। তাহলে এটাকে যদি তুমি এখন লসাগু করো, লসাগু করলে তুমি এখান থেকে কি পাবা? পি ইন্টু x/2, আর এই জিনিসটাকে, এই জিনিসটাকে যখন তুমি লসাগু করবা তখন আসবে অনেকটা এরকম যে 16, তারপর হচ্ছে 8x প্লাস x, তার মানে জিনিসটা আসতেছে হচ্ছে 9x ডিভাইড বাই 16। এই যে 9x ডিভাইড বাই 16, এটা যেহেতু নিচে ছিল, নিচের থেকে যখন উপরে চলে যাবে তখন এটা গুণ হইলে এটা হয়ে যাবে হচ্ছে 16/9x। তার মানে x দিয়ে x কে কেটে দিলাম, 2 দিয়ে 16 কে কাটলে আসতেছে 8, তার মানে 8/9। তাহলে 8/9 যদি হয় তাহলে আমরা এভাবে বলতে পারি p ইনটু 8/9, অর্থাৎ মোট চাপের 8/9 অংশ, বা 9/8 অংশ এটা। হ্যাঁ, ম্যাথগুলো অনেক ঘুরপেচ হলেও এটা কিন্তু তোমার অনুশীলনীর ম্যাথ, এবং অনুশীলনীর এমসিকিউতে যা থাকে সেই অনুশীলনীর এমসিকিউতে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো থেকে কিন্তু বিগত বছরের প্রশ্ন আসছে। এবং এই ম্যাথটা কিন্তু তোমাদের আমি দেখাই তোমাকে একটু, দেখো এই যে এই ম্যাথটা দেখলে তুমি বুঝতে পারবে। এই যে 16 নাম্বার ম্যাথটা, এই যে 16 নাম্বার ম্যাথের দিকে তাকাও, দেখো এই যে যে ম্যাথটা আমি তোমাকে দিলাম একটু আগে, সেই ম্যাথটাই কি এখানে এরকম ভাবে দিছে না?
ওইটার মধ্যে ছিল হাইড্রোজেন, এখানে দিছি কি অক্সিজেন। অ্যান্সার এটা 1/2 হবে না, অ্যান্সার হবে হচ্ছে কি তোমার 1/3, এটা হবে। কেমনে বের করবা আমি একটু বলে দিই। সমভরের মিথেন যেহেতু বলছে, তার মানে তুমি যদি ধরো x গ্রাম মিথেন আছে এবং তুমি যদি ধরো যে x গ্রাম অক্সিজেন আছে, তাহলে x গ্রাম মিথেন আর x গ্রাম অক্সিজেন যেহেতু আছে, তাহলে মিথেনের মোল সংখ্যাটা কি দাঁড়াবে? মিথেনের মোল সংখ্যাটা দাঁড়াবে হচ্ছে x/16। আর অক্সিজেনের ক্ষেত্রে মোল সংখ্যাটা কি দাঁড়াবে? অক্সিজেনের ক্ষেত্রে মোল সংখ্যাটা দাঁড়াবে হচ্ছে কি x/32। এটা হচ্ছে তাদের মোল সংখ্যা। তাহলে x/16 আর x/32 এটাকে দিয়ে তারপর হচ্ছে যে তুমি ওই যে আগে যে সিস্টেমটা শিখাই দিছি সেই সিস্টেম অনুসারে করো, তাহলে দেখবা যে তোমার এটার ক্ষেত্রে অ্যান্সার আসবে 1/3। এটা হচ্ছে অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। এখন আমাকে বলো যে আর কোনো কোশ্চেন আছে কিনা যেগুলো হচ্ছে যে তোমাদেরকে দেখাইলে তোমাদের জন্য এই চ্যাপ্টার রিলেটেড যেগুলো ছিল। আচ্ছা, এই চ্যাপ্টারে কিভাবে পড়বা এটা বলছো যে ভাই এই চ্যাপ্টারটা অনেক বড়, এই চ্যাপ্টারটা কিভাবে করব সেটা নিয়ে বলছো। এই চ্যাপ্টারটা অনেক বড় দেখে তুমি ফার্স্টে যেটা করবে যে এই চ্যাপ্টারটা লাস্টের দিক থেকে পড়া শুরু করবা। এই চ্যাপ্টারটা হচ্ছে লাস্টের দিক থেকে করবা। তো লাস্টের দিক থেকে যখন পড়া শুরু করবা তখন দেখবা কি বিভিন্ন ধরনের ডাইপোল বল, আয়ন ডাইপোল বল এগুলো আছে। এই যে জিনিসগুলো যেগুলো আছে এই বলগুলো আগে পড়ে ফেলবা, তারপরে কি করবা বিভিন্ন ধরনের তোমার হচ্ছে প্রভাবগুলো দেওয়া আছে। যেমন ধরো আমি এই যে তোমাকে যদি দেখাই, এটার মধ্যে দেখো, এটা ক্লাস নোটটা, তুমি যদি একটু আসো, মানে কম্পেনিয়ন বুক, যেটা কম্পেনিয়ন বুকের মধ্যে তুমি দেখো, এই কম্পেনিয়ন বুকের মধ্যে এটা ছিল না। এই জিনিসগুলা দেখো কম্পেনিয়ন বুকের মধ্যে এই যে বিষক্রিয়া প্রভাবগুলা, তাহলে দেখো ক্যাডমিয়ামের বিষক্রিয়া প্রভাব, তারপর হচ্ছে ক্রোমিয়াম লেডের বিষক্রিয়া প্রভাব, তারপরে লেডের বিষক্রিয়া প্রভাব, এই প্রভাবগুলো একসাথে দেওয়া আছে। এই বিষক্রিয়া প্রভাবগুলো একসাথে করতে হবে। এই বিষক্রিয়া প্রভাবগুলো একসাথে করলা, তাহলে এখান থেকে তুমি অনেক কিছু কমন পেয়ে যাবা। বিষক্রিয়ার প্রভাবগুলো একসাথে পড়ার পরে তারপরে হচ্ছে যে তুমি কি করবা, তারপরে তুমি এখান থেকে চলে আসবে হচ্ছে লুইস অ্যাসিড এবং লুইস ক্ষারের মধ্যে। তো লুইস অ্যাসিড এবং লুইস ক্ষারের মধ্যে যাতে হচ্ছে যে বলতেছো যে ভাই প্রবলেম আছে, আমি কি বললাম তোমাদেরকে যে কোনো একটা অংশ মনে রাখো। লুইস অ্যাসিড গুলা বাদ দিয়ে তুমি শুধু লুইস ক্ষার গুলাকে মনে রাখো। লুইস ক্ষার গুলা পারলে তাহলে হচ্ছে যে তুমি কি লুইস ক্ষার গুলা চেনার জন্য কি শিখাই দিছি, একটা বললাম না যে হচ্ছে ঋণাত্মক আয়ন থাকবে। ধরো এই যে ধরো তোমাকে বললো হাইড্রোক্সিল ঋণাত্মক আয়ন বিশিষ্ট, ধরো বললো সায়ানাইড, ধরো বললো ক্লোরাইড, ওরা কি ঋণাত্মক আয়ন বিশিষ্ট, তাহলে ওরা কি ঋণাত্মক আয়ন থাকলে তারা হচ্ছে কি লুইস ক্ষার। আর যদি মুক্তজোড় ইলেকট্রন বিশিষ্ট থাকে, যেমন হচ্ছে NH3, এটার মধ্যে মুক্তজোড় আছে, যদি বলে যে হচ্ছে ROH, এখানে অক্সিজেনের মধ্যে কি আছে মুক্তজোড় ইলেকট্রন আছে। যদি তোমাকে বলে RNH2, RNH2 এর মধ্যে নাইট্রোজেনের মধ্যে কি আছে মুক্তজোড় ইলেকট্রন আছে। যদি তোমাকে বলা হয় পানি, পানির মধ্যে কি আছে অক্সিজেনের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন আছে, তাহলে যাদের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন থাকবে তারা হচ্ছে লুইস ক্ষার। তাহলে ঋণাত্মক আয়ন থাকলে আর মুক্তজোড় ইলেকট্রন থাকলে তারা হচ্ছে লুইস ক্ষার। তাহলে লুইস অ্যাসিড লুইস ক্ষার গুলো পড়ে ফেললাম। এরপরে তুমি কি করবা, এরপরে হচ্ছে যে তুমি সামনের দিকে আগাইলে আস্তে আস্তে দেখবা যে হচ্ছে মোটামুটি সব সংখ্যা ভিত্তিক তথ্য নিয়ে বাকি অংশগুলা। সংখ্যা ভিত্তিক তথ্য ছাড়া ওখানে বোঝাবুঝির মতো কিছু নাই। সেই সংখ্যাগুলো বসে বসে একটা নোট খাতার মধ্যে যদি সব সংখ্যা তুলে ফেলো, সেই সংখ্যা খাতাটা প্রতিদিন টেবিলের সামনে রাখবা আর প্রতিদিন 10 মিনিট করে পড়বা। প্রতিদিন 10 মিনিট করে পড়লে তাহলে তুমি সেক্ষেত্রে হচ্ছে যে এই নোট খাতার মধ্যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো তোমার মাথায় চলে আসবে। 1 মাস পরে দেখবা এই পরিবেশ রসায়নের সব সংখ্যা তোমার খুব ভালোভাবে আয়ত্তে চলে আসছে। SM সাকিব প্রধান, তুমি কোশ্চেন করছো যে ভাইয়া NH3 এবং PH3 এদের মধ্যে কার প্রোটন আসক্তি বেশি। আচ্ছা, এটা এটা এই চ্যাপ্টারের কোশ্চেন কি NH3 আর PH3 এর মধ্যে কার প্রোটন আসক্তি বেশি, এটা কি এই চ্যাপ্টারের কোশ্চেন? না, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের কোশ্চেন না। আমি তোমাকে একটু বলি, প্রোটন আসক্তি বলতে বাপের থিওরিটা মনে আছে? বাপের থিওরি, বাপের থিওরি মানে কি ব্রনস্টেড লাউরে কি করে প্রোটন আদান প্রদান নিয়ে কথাবার্তা বলে বলছিলাম না। প্রোটন যে গ্রহণ করে, প্রোটন গ্রহণ করলে সে কি অ্যাসিড না ক্ষার? প্রোটন গ্রহণ করলে সে হচ্ছে ক্ষার, এই কথাটা মাথায় রাখো। তার মানে তোমাকে বলছে কার প্রোটন আসক্তি বেশি, মানে আসলে কোনটা বেশি ক্ষার ধর্মী এটা জানতে চাইছে। তাহলে প্রোটন আসক্তি বলতে আসলে কোনটা বেশি ক্ষার ধর্মী সেটা জানতে চাইছে। তাহলে এখন অ্যামোনিয়া বেশি ক্ষার ধর্মী নাকি ফসফিন বেশি ক্ষার ধর্মী, অ্যামোনিয়া বেশি ক্ষারধর্মী নাকি ফসফিন বেশি ক্ষারধর্মী, এই কোশ্চেনটা এটা হচ্ছে তোমাদের মৌল সময় পর্যায়ভিত্তিক ধর্মচক্রের শুরুর দিকেই দেওয়া আছে যে অ্যামোনিয়া এবং ফসফিনের মধ্যে কোনটা বেশি ক্ষারধর্মী। অ্যামোনিয়াটা বেশি ক্ষারধর্মী কেন? কারণ আমরা জানি নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3। যেহেতু নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 3, তাহলে তড়িৎ ঋণাত্মকতা যার বেশি সেই তড়িৎ ঋণাত্মকতার কারণে নাইট্রোজেনটা এখানে কি করবে দেখো আমি বলি তোমাকে। এই যে
হাইড্রোজেন তিনটা আছে, এই তিনটা হাইড্রোজেনের কাছ থেকে সেই যেহেতু নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি অনেক বেশি, ওরা কি করবে এই হাইড্রোজেনের কাছ থেকে প্রতিটা হাইড্রোজেনের কাছ থেকে নাইট্রোজেন গুলা কি করতেছে ইলেকট্রন গুলাকে কেড়ে নিচ্ছে। তাহলে ইলেকট্রন গুলা এসে গ্যাদার করবে কার চারপাশে, ইলেকট্রন গুলা এসে গ্যাদার করবে হচ্ছে এই নাইট্রোজেনের চারপাশে। তাহলে নাইট্রোজেনের চারপাশে যে ইলেকট্রন গুলা বেশি গ্যাদার করতেছে, ইলেকট্রন গুলো নাইট্রোজেনের চারপাশে বেশি গ্যাদার করার কারণে বাহির থেকে হাইড্রোজেন আয়ন গুলা আকৃষ্ট হবে এই নাইট্রোজেনের প্রতি। তাহলে বাহির থেকে হাইড্রোজেন আয়ন গুলো যখন নাইট্রোজেনের প্রতি আকৃষ্ট হবে, এই জন্য আমরা বলতে পারি যে অ্যামোনিয়াটা হচ্ছে যেহেতু প্রোটন তাড়াতাড়ি গ্রহণ করে বা হাইড্রোজেনকে তাড়াতাড়ি গ্রহণ করতে পারে, এই কারণে হচ্ছে অ্যামোনিয়া বেশি ক্ষারধর্মী। অথবা এটাকে আমরা ইলেকট্রন মেঘ দিয়েও বলতে পারি, যে এই যে নাইট্রোজেনের চারপাশে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি। আর হচ্ছে ফসফরাসের ক্ষেত্রে যদি বলি, ফসফরাসের ক্ষেত্রে ইলেকট্রন মেঘের ঘনত্ব কম, কারণ নাইট্রোজেনের আকার হচ্ছে ছোট আর ফসফরাসের আকার হচ্ছে কি বড়। তাহলে ফসফরাসের চারপাশে যে ইলেকট্রন মেঘ, সেই ইলেকট্রন মেঘগুলা কি দূরে দূরে অবস্থান করতেছে, কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন মেঘগুলা খুব কাছাকাছি অবস্থান করতেছে। তাহলে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি, আর ঘনত্ব বেশি থাকার কারণে বাইরে থেকে হাইড্রোজেন আয়নগুলোকে সে টানে বেশি, এই কারণে হচ্ছে যে অ্যামোনিয়া বেশি ক্ষারধর্মী। তারপরে আর কি আছে, আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলো, কোশ্চেন থাকলে আমাকে বলো, যে কোশ্চেনগুলো আমার যেগুলো তোমাকে বলে দেওয়া দরকার সেগুলো আমাকে বলো। হ্যান্ড নোট দেওয়ার কথা বলতেছো, হ্যান্ড নোট হচ্ছে যে এই ম্যাথগুলো যেগুলো সলভ করছি সেগুলো নাকি অনেক কিছুতে দেখাচ্ছি, এগুলো আবার হ্যান্ড নোট দিতে হবে? আচ্ছা ঠিক আছে ভাই। কম্পিনিয়ন বুকে 141 নম্বর পেজে 1 নম্বরটা প্রবলেম, জান্নাতুল ফেরদৌস এশা। আচ্ছা কম্পিনিয়ন বুকের 141 নম্বর পেজ আমি এখানে বুঝতে পারবো না, তুমি 141 নম্বর পেজ না বলে তুমি টপিক নাম্বারটা বললে আমি হয়তো এটা করতে পারতাম। যাই হোক, এভাবে আমি কম্পিনিয়ন বুকটা, পুরো কম্পিনিয়ন বুকটা আমার কাছে নাই, তুমি টপিক নাম্বার বলো। দেখো এখানে আরেকটা জিনিস একটু বলে দিই, আমি কিন্তু এখানে দেখো এই যে কম্পিনিয়ন বুকের মধ্যে এখানে এই যে স্টার দিয়ে রাখছিলাম না, এই যে 5টা স্টার, তারপর এখানে 3টা স্টার, এই যে 5টা স্টার গুলা এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, আর যেগুলো হচ্ছে যে 3টা স্টার আছে ওগুলো হচ্ছে কম ইম্পর্টেন্ট। তারপরে বলছে যে আমরা অনেক পিছায় আছি, বোটানি জুলজি সবই বাকি, আর টাইমও নাই, তাই মেবি কি মানে, ও আচ্ছা তুমি বলতেছো যে ভাইয়া এই লেকচার গুলা কি অর্ধেকটা অর্ধেকটা করে নেওয়া যেত কিনা। তো এটার অ্যান্সারই ও দিয়ে ফেলছে যে হ্যাঁ, তোমরা যারা হচ্ছে এইচএসসির রেজাল্ট যে ঘোষণা হওয়ার পরে, মানে যে তোমাদের হচ্ছে যে ওই কি বলে যে তোমাদের যে পরীক্ষা হবে না, এইচএসসি পরীক্ষা যে হবে না এটা ঘোষণা আসার পরে যারা হচ্ছে যে জয়েন করছো তাদের ক্ষেত্রে, বা তোমাদের এখন সামনের পরীক্ষা যদি জানুয়ারিতে হয় বা জানুয়ারির লাস্ট উইকে বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে যদি পরীক্ষাটা হয়, তাহলে হাতে খুব বেশি আর সময় নাই। সেই জন্য হচ্ছে যে এখন 2 ভাগে করে নিলে তাহলে লাস্টে মডেল টেস্ট নেওয়া যাবে না, দেখে হচ্ছে যে তোমার আমরা এখন তাড়াতাড়ি করে আর কি এগুলাকে কমপ্লিটলি নিচ্ছি আর কি একসাথে করে। তো এখানে হচ্ছে যে একটু কষ্ট করে তোমাকে এই লেকচারগুলো, পুরো লেকচারটা তুমি পড়ার পরে যেগুলো হচ্ছে পারবা না, তোমার যে অফ ডে গুলো থাকবে, যে যেগুলোতে হচ্ছে তোমার ক্লাসে একটু কম থাকবে বা পড়া একটু কম থাকবে, সেদিন হচ্ছে যে তুমি এগুলো একটু ভালো করে পড়ে নিবা। আচ্ছা ভাই, আমাদের এক্সাম কবে নাগাদ হইতে পারে একটু বললাম না? আচ্ছা যাই হোক, তো সরি, এটা হচ্ছে যে এটা ছিল আর কি, এটা এটা আমার হচ্ছে যে রিংটোন ছিল আর কি, হ্যাঁ এটা কলার ছিল। যাই হোক, আর আমার মনে হয় না আর কোনো প্রবলেম আছে। ভাইয়া কম্পিনিয়ন বুকের সঞ্জিত স্যারের এমসিকিউ 80 আর 94টা বলো। 80 নাম্বার আর 94 কোনটা? 80 নাম্বার 94 সঞ্জিত স্যারের বই। কম্পিনিয়ন বুকের কি তোমার এইভাবে সিরিয়াল করে 80 আর 94 দেওয়া আছে? না, এভাবে তো আমি পাচ্ছি না ভাইয়া, এভাবে র্যান্ডমলি বললে হবে না, তুমি টপিক ধরে তোমাকে বলতে হবে। 80 আর 94 নাম্বারটা, ও মানে তুমি হচ্ছে যে ইয়া থেকে বলতেছো, বুঝতে পারছি আমি, তুমি অনুশীলনী থেকে বলতেছো। অনুশীলনীটা আমার কাছে মনে হয় এখানে অনুশীলনীটা নাই ভাইয়া, আমার কাছে এটা মনে হয় নাই, দাঁড়াও আমি দেখি। ও আচ্ছা আচ্ছা আছে, হ্যাঁ কি যেন বলতেছিল, 80 আর কোনটা, 80 আর কোনটা যেন বললাম, 80 আর 94, 80 নাম্বারটা 94টা বলতেছে, দেখি 94 নাম্বার কি বলছে। 94 নাম্বারে বলছে যে ক্যালোরি স্কেলে মোলার ধ্রুবক আর এর মান কত। 94, এটা তো হচ্ছে তোমার ক্যালোরি এককে আর এর মান কত হবে, এটা তো হচ্ছে যে বইয়ে যেটা দেওয়া আছে যে আহ, দেখো এটা কি আছে, কারেক্ট এখানে কি দেওয়া আছে যে আমরা, সরি একটু মনে হয় এখানে ইয়ে হয়ে গেছে, যে এটা হবে সি হবে না হয় ডি হবে, তাই তো। তো আমরা জানি যে
যেহেতু ক্যালোরি একক, তার মানে এটা হচ্ছে ক্যালোরি পার মোল পার কেলভিন, তাহলে এটা হবে, এটা এলটা বাদ গেছিল। আর 80 নাম্বারটার কথা জিজ্ঞেস করছো তুমি। আচ্ছা 80 নাম্বারে কি বলছে? 80 নাম্বারে বলছে যে চামড়া শিল্পে ট্যানারি বর্জ্যে উপস্থিত ক্ষতিকর পদার্থ কোনটা। এইগুলো তো দেওয়া আছে স্পেসিফিক, যেটা প্রবলেম সেটা বলো, প্রবলেম ছাড়া তো এগুলা ইয়ে করে লাভ নাই। ধরে ধরে তো এগুলা সলভ করা সম্ভব না আসলে, কারণ তোমার সবই কিন্তু এখানে দেওয়া আছে মোটামুটি। তারপরে এখানে কিছু আগের কারিকুলামের বা অন্য রাইটারের বইয়ের 2-1টা এমসিকিউ থাকতে পারে, যেমন ধরো যে 81 নাম্বারটা, এই 81 নাম্বারটা এটা কিন্তু হচ্ছে যে তোমার অন্য রাইটারের বই থেকে দেওয়া। এটা অন্য রাইটারের বই, এগুলো তুমি হচ্ছে যে স্কিপ করতে পারো, সমস্যা নাই। যেগুলো হচ্ছে যে অন্য রাইটারের বইয়ের একটু অ্যাবনর্মাল কোশ্চেন আছে, এগুলা আমার মতে যে এগুলো নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে? এগুলো নিয়ে তুমি হচ্ছে যেগুলো আগের কারিকুলাম থেকে আছে এগুলো বাদ দাও, এগুলো বিগত বছর ছিল, সেই বিগত বছরের বইটা যেহেতু তোমার নাই এখানে, তো দরকার নেই এটার ক্ষেত্রে ইয়ে করা, পড়ার দরকার নেই এগুলা। তারপরে এগুলো হচ্ছে যে তোমার আগের কারিকুলামের, এই যে মানে আগের কারিকুলাম বলতে কি 2012-13 সালের দিকের ইয়া, যেমন হচ্ছে যে বর্গমূল গড় বর্গবেগ বের করতে বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে। তো ক্যালকুলেটর ছাড়া এই ম্যাথগুলো করা যায় না ওইভাবে। এই ম্যাথগুলো করার ক্ষেত্রে যেমন হচ্ছে আমরা আরএমএস বেগের ক্ষেত্রে কি করি, আরএমএস বেগের ক্ষেত্রে আমরা এইভাবে বের করি না, যে এটা কি যেন বলে, আরএমএস বেগের ক্ষেত্রে হচ্ছে যে সূত্রটা কি ছিল, সি আরএমএস ইকুয়ালটা হচ্ছে √3RT/m, তাই না? √3RT/m, তো এটা শর্টকাট ফর্মুলাটা হচ্ছে 158 ইন্টু √1/m। 158 ইন্টু √1/m, এটা একটা শর্টকাট। এই যে 158 কোথেকে আসছে জানো? 158 আসছে এই যে √3r, এই √3r যেটা আছে, এই √3r এটাকে যদি তুমি ইয়ে করো তাহলে তুমি যেটা পাবা, √3rটাকে ইয়ে করলে পাবা হচ্ছে যে তোমার 158 পাবা ইনটু, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে √t/m। তাহলে এটাকে শর্টকাট করে আমরা এইভাবে লিখলাম যে 158 ইনটু √t/m। এরপরে তুমি এখানে তাপমাত্রা বসাই দিবা 27 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 27 ডিগ্রি, আর আণবিক ভর নাইট্রোজেনের ক্ষেত্রে যেটা সেটা, এটা বসাই দিয়ে তুমি এই ম্যাথটা বের করতে পারবা। তবে এই জাতীয় ম্যাথগুলো দেওয়ার কথা না, কারণ এগুলো আগের কারিকুলামে ছিল, তখন ক্যালকুলেটর ইউজ করা যেত, তখন এগুলো দিচ্ছে, বুঝছো? আচ্ছা আর কোনো কমেন্ট নাই যেহেতু, আর কোনো প্রবলেমও নাই মনে হয়। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম।